আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটি 100 নম্বরের মডেল টেস্ট পরীক্ষা আমি নিয়েছিলাম। তার থেকে তোমাদেরকে সেই প্রশ্নের সমাধান করার জন্য আমি আজকে তোমাদের সামনে ফ্রি লাইভ ক্লাসে এসেছি। আমাদের 11 নম্বর ফ্রি লাইভ ক্লাস চলছে। তো আজকে আমরা প্রথমে 100 নম্বরের মজে তোমাদেরকে একটি পরীক্ষা নিয়েছি। সেই 100 নম্বরের পরীক্ষার প্রশ্নটি সমাধান করবে এবং দেখিয়ে দেব যে কোন প্রশ্নটি কিভাবে পরীক্ষায় উত্তর করবে। আমি তোমাদেরকে 7:30টার সময় বলেছিলাম আমি মিস্টার লেট্টু অনেক লেট করে ফেলেছি, এর জন্য আসলে দুঃখিত। ঠিক আছে, আমি বরাবরই লেট করে থাকি। আই এম মিস্টার লেট্টু। তো তারপরেও তোমরা সবাই কানেক্টেড হয়ে যাও এবং তোমরা আমাকে মোটামুটি কিছু বলো না, এটা হচ্ছে ভালো বিষয়। তো ঠিক আছে, সবাই চলে আসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি 2-1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সবাই কানেক্টেড হয়ে গেছো। কেউ কেউ কানেক্টেড হয়েছে, সবাই হওনি। আস্তে আস্তে হয়ে যাও, আমরা দেখি তোমরা কে কে আছো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কানেক্টেড হয়ে গেছো অলরেডি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে পাচ্ছি অনেক সবাই কানেক্টেড হয়ে যাও। হ্যাঁ, অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চাইছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজ লেট লতিফ হয়েছে। লেট লতিফ না, মিস্টার লেট্টু। এটা হচ্ছে একটা উপাধি, খুব ভালো একটা উপাধি আমার। আচ্ছা ঠিক আছে, সবাই চলে আসো। হ্যাঁ, সবাই জয়েন হবে, আমি অপেক্ষা করছি। তোমাদেরকে যথারীতি যে কথাটি বলে থাকি সেটা হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করে দিলে সবাই হচ্ছে উপকৃত হবে। তোমরা অপেক্ষায় ছিলে, হ্যাঁ আমিও তোমাদের ক্লাস নেওয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু মানে সময় আমি বরাবরই একটু লেট করি, সেটা তোমরা জানো। তোমরা সম্ভবত সয়ে গেছো বা তোমাদের সহনশীলতা তৈরি হয়েছে অলরেডি যে না, আরিফ স্যার একটু মাঝে মাঝে লেট করে আর কি। মাঝে মাঝে না, প্রায় লেট করে। তো লেট করলেও আমার দেরি হয় না, কারণ হচ্ছে হ্যাঁ, অনেকে লেট করলে দেরি হয় কিন্তু আমার লেট করলে দেরি হয় না। তো তোমরা আমাকে মানে সহ্য করো তো এর জন্য। তো ঠিক আছে, সবাই চলে আসো। হ্যাঁ, অনেকেই আচ্ছা স্যার, 3 ঘন্টা শেষ হয় না, 3 ঘন্টা শেষ হয় না, তাই তো সমস্যা। সমস্যা আপনার কাছে একটা। আচ্ছা, কি বলছে স্যার আপনার? একটা কথা মিস করতেছি। কোন কথাটা মিস করতেছো? আরিফ জান্নাত জনি। আচ্ছা স্যার, বিগত সালের প্রশ্ন কত সালের বোর্ড পড়বো? 2005 থেকে 2000? কি বলছে কত সাল পড়বো? আহ, ও 23 না, এটা 24। আমার টাইপিং এ মিস্টেক আছে তাই। হতেই পারে বোধ হয়, হতেই পারে। ওটা 2014 হবে, 24-25 হবে না? আমি কি ভুল লিখেছি? হ্যাঁ, ভুল লিখেছি তো। আর ভুল হয়ে গেল কেন হলো? 25 হবে তো। আচ্ছা ঠিক আছে, এটা 1 হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্যার, সব তো লিখি নাই, সব তো পারি নাই, যতটুকু পারছি ওগুলো করছি। খুব সুন্দর কথা। স্যার, আমাদের অনার্স ইংরেজিতে কত হইলে পাস? আচ্ছা, অনেকে বলে 33, অনেকে বলে 40। 33 ছিল 1 বছর, এখন আর নেই, এখন 40। এখন 40। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাই আমাদের ক্লাসে। তোমরা অলরেডি 500 স্টুডেন্ট কানেক্টেড হয়ে গেছো, সো আমার এখন চলে যাওয়া উচিত ক্লাসে।
আচ্ছা, কি বলেছো স্যার? গ্রামারের রুল একদিকে পড়লে মাথার আরেক দিক থেকে বের হয়ে যায়, মনে রাখার শর্ট মানে টেকনিকটা কি? যে মাথার যে সাইড দিয়ে বের হয়ে যায় ওই সাইডে একটু সুপার গ্লু লাগাই দাও, সুপার গ্লু দিয়ে বন্ধ করে দাও। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, এসে রাইটিং লিখতে পারি না আজকে। আচ্ছা ঠিক আছে। উম্মে হাবিবা বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ইংরেজিতে খুবই দুর্বল। আচ্ছা, ম্যাক্সিমামে দুর্বল। গুরুত্বপূর্ণ এরকম 2 থেকে 3টা প্যারাগ্রাফ দেন, পরীক্ষায় আসতে পারে এমন পোস্টারও দিয়েন প্লিজ। প্লিজ কমেন্ট প্লিজ, পড়ার প্লিজ। শোনো, বিষয়টা হচ্ছে আমি তোমাকে বলি, মানে হচ্ছে তোমরা কি এই কথাটার সাথে মোটামুটি এখনো পর্যন্ত একমত হবে না যে আহ, লেখাপড়া ঘুরে দাঁড়িয়েছে? লেখাপড়াটা ঘুরে দাঁড়িয়েছে। আমরা সাজেশন পাবলিকদের কথা বলি, মানে আমরা যারা সাজেশন প্রদান করি, আমরা তো আর আসলে ফেরেশতা না, অ্যাঞ্জেল না যে মনে করো সব দেখি আমরা। প্রশ্ন করেছি ওটা আমরা একটা বিশাল ধ্যানে বসে ওই প্রশ্নটা আমরা দেখে তারপর তোমাদের সাজেশন দিই, ব্যাপারটা এরকম না। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে সাজেশনসটা দিয়ে দিই, মানে বিগত বছরের প্রশ্ন, টেস্ট পেপার, সাথে আমাদের ভাগ্য ভালো যে ম্যাক্সিমাম টাইমে কমন বেঁধে যায়। কিন্তু কমন যদি না বাঁধে, বলো তো আমাদের কিছু করার আছে? কিছু করার নাই। তো জাতীয় বিশ্ববিদ্যালয় তথা পুরো শিক্ষা ব্যবস্থাটা কিন্তু একটু ঘুরে দাঁড়িয়েছে, বা আগের সেই পদ্ধতিটা চলে আসতেছে। এখন হঠাৎ করে যদি মনে করো আনকমন এসেই যায় রাইটিং পার্ট, এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়, আসতেই পারে। তবে নর্মালি যেটা আমরা সাজেশনস দিয়ে থাকি সেগুলো তোমাদেরকে পড়লেই মোটামুটি যথেষ্ট বলে মনে করি। তবে দুর্ঘটনা যদি ঘটতেই পারে। এর জন্য তোমাদেরকে বলবো রাইটিং পার্ট পড়ো, পড়ার মতো পড়ো, কিন্তু মূলত নির্ভরটা করো গ্রামার পার্টের উপর। গ্রামার পার্টটা হচ্ছে শিখতে থাকো, পড়তে থাকো। গ্রামারের একটা নির্দিষ্ট ছক আছে, ওর বাইরে কোনোদিন প্রশ্ন হয় না, হতে পারে না। তো গ্রামারটাকে বেশি গুরুত্ব দাও, প্রায়োরিটি দাও। তোমার রাইটিং পার্টে যে শর্ট টেকনিক বা তোমার কি বলে শর্ট সাজেশনস, এগুলো পড়ে যাও, কিন্তু গ্রামার মানে রাইটিং পার্টের উপর নির্ভর করো না, গ্রামারের উপর নির্ভর করো। যাই হোক, বকবক করার সময় নেই, এখন আমরা কি করব? আমরা এখন লেখাপড়ায় চলে যাব। অনেকেই অনেকগুলো কমেন্ট করেছো, বোধহয় কমেন্ট নিতে গেলে আমার ক্লাস রাত পোহাই যাবে, সো আমি চলে যাই। এখন অনেক আনকমন কোশ্চেন করে, হ্যাঁ অনেক আনকমন কোশ্চেন করে। স্যার, প্যাসেজে আপনি কমিয়ে দিতে চেয়েছিলেন 5টা থেকে 3টা প্যাসেজ, বলেন। প্যাসেজ তো কমনই বদবে না, এ ব্যাপারে কোনো নিশ্চয় মানে এ ব্যাপারে আমি 100% শিওর যে প্যাসেজ কমন বদবে না। এটা তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি যে আসলে প্যাসেজ যে আনকমন আসবে এটা কমন ভাবে বলা যায়। প্যাসেজ আনকমন আসবে, প্যাসেজ কমন আসবে না। ঠিক আছে, আমি অনেক কথা বলেছি, এখন আমরা মোটামুটি আমাদের আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, সিরিয়াল বাই আনসার লেখা হবে নাকি যাগুলো পারি এগুলো আগে লিখবো? তোমার যা আসবে সেটা আগে লিখবা, তোমার ইচ্ছা। শুরু করা যাক। কি বলছে দেখো, আমাদের প্যাসেজটা আমি তোমাদেরকে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কি, এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড আ সেট অফ এবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, সাচ আস দ্য এবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস। আচ্ছা, আমাদের এই প্যাসেজের মূল যে আইডিয়াটা বা মূল যে কাজটা সেটা হচ্ছে শিক্ষার ফাংশন সম্পর্কে, মানে হাউ ডাস এডুকেশন ফাংশন, শিক্ষা কিভাবে কাজ করে। তোমরা প্যাসেজটি পড়ে হয়তো বুঝতে পেরেছো যে শিক্ষার কাজ নিয়ে আমাদের প্যাসেজটা দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো, সকালবেলায় তোমাদের প্রশ্নটি দিয়েছিলাম, সেহেতু এই পর্যায়ে তোমাদেরকে যদি আমি এটা পড়িয়ে দেই তাহলে ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। সম্ভবত এটা পড়িয়ে দেওয়ার দরকার নেই। তবে প্যাসেজটি মোটামুটি গুরুত্বপূর্ণ এই অর্থে যে এই টপিকের বা এই থিমের কাছাকাছি কোন একটি প্যাসেজ সেট করে দিতে পারে। এই প্যাসেজটি এইচএসসি বইয়ে আছে। ইদানিং আমরা দেখেছি কয়েকটি সালে প্যাসেজ এইচএসসির টেক্সট বই থেকে হুবহু কমন দিয়েছে। নতুন টেক্সট বই যেটা তোমাদের যেটা ছিল না, সেই নতুন এবছর যে এডিশনের টেক্সট বই করছে ওই সকল জায়গা থেকে ম্যাক্সিমাম সময় আমরা দেখি প্রশ্ন হয়ে থাকে। তো আমি তেমনই একটি প্যাসেজ দিয়েছি, শিক্ষার মূলত কাজগুলো কি কি সেটা। তোমরা লিখেছো কিনা, কিভাবে লিখতে হয় সেটা একটু আমি দেখাই দেই। আহ হ্যাঁ, প্যাসেজ কমন পাবে না, প্যাসেজ হচ্ছে টেকনিক্যালি লিখতে হবে। আমরা পরীক্ষা কিভাবে লিখবো সেটা একটু তোমাদেরকে বলবো আমি। আমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো আসে, তোমার মনে করো এর আগে যে প্রশ্ন 5টা প্রশ্ন নর্মালি আসার কথা, সিলেবাসে 5টা জিনিস রয়েছে, তবে তোমাদের ইদানিং কিওয়ার্ডটা পরীক্ষা আসছে না। কিওয়ার্ড বাদে তোমাদের প্রশ্ন আসছে, তো সেক্ষেত্রে কিওয়ার্ডটার উপর প্রস্তুতি রাখার জন্য বা প্রস্তুতি রাখার স্বার্থে আমি তোমাদেরকে কিওয়ার্ডটা দিয়েছি। তবে কিওয়ার্ডটা পরীক্ষায় নর্মালি ইদানিং আসছে না। তবে ব্যতিক্রম ঘটনা ঘটতেই পারে, যদি ঘটে যায় তোমাদের জন্য, তাহলে কিওয়ার্ড লেখার সময় কলমের পিছনের পাশ কামড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। এর জন্য তোমাদেরকে চাচ্ছি শেখাতে। এর জন্য তোমাদেরকে আমি এটা আলোচনা করেছিলাম এবং প্রশ্নেও দিয়েছি। তোমরা আশা করি কিওয়ার্ডটা লিখেছো।
তো দেখো প্রথমে প্রশ্ন আসে আমাদের দুটি কোশ্চেন, যে প্রথম প্রশ্নটি করেছে যে হোয়াট এবিলিটিস ডাজ এডুকেশন গিভ আস, শিক্ষা আমাদের কোন কোন তোমার হচ্ছে মানে সামর্থ্যগুলো প্রদান করে থাকে। হাউ ক্যান উই গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আমরা কিভাবে আত্মবিশ্বাসের মাত্রাকে অর্জন করতে পারি, বা আমরা আত্মবিশ্বাস কিভাবে অর্জন করতে পারি, এই দুটি প্রশ্ন আমাদেরকে করেছে। এবং দুটি প্রশ্নের উত্তরই প্যাসেজের প্রথম 2 থেকে 3 লাইন পড়লেই পাওয়া যায়। আচ্ছা, তারপরের প্রশ্নটি করা হয়েছে বি নম্বরে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস। মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া কি? মেইন আইডিয়া হচ্ছে একটা সেন্টেন্সের মূল আলোচ্য বিষয়। মূল আলোচ্য বিষয়টাকে তুমি একটা ফ্রেজ আকারে অর্থাৎ নাম আকারে প্রকাশ করতে পারো, সেটা হয়, তবে সেটা খুবই হতদরিদ্র। ভালো হয় হচ্ছে ওই মূল আইডিয়া দিয়ে একটা বাক্য রচনা করলে, যে তুমি ধরো এই যে তুমি যে প্যাসেজটা তোমাদেরকে দিয়েছে, এই প্যাসেজের মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য ফাংশন অফ এডুকেশন। তো তুমি যদি এই শিক্ষা দিয়ে একটি লাইন তৈরি করো তাহলে তোমার সেটা ভালো হবে। কেমন? তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কি মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া তোমরা লিখবা। আচ্ছা দেখো, এরপর আসো সিদাকে, তোমার হচ্ছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। ইংরেজিতে তুমি অর্থ লেখো, অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ ইউর ওন, নিজের ভাষায় শব্দ লেখো, উইথ দ্য গিভেন ওয়ার্ডস, প্রদত্ত শব্দগুলো দিয়ে। তোমরা কিন্তু এটা কিন্তু প্রায় তোমার এলোমেলো হয়ে যায় তোমাদের, যে বারবার প্রশ্ন করে স্যার কোনটা দিয়ে বাক্য রচনা করবো, আমার তো মনে নাই। মনে থাকবে না, এটাই স্বাভাবিক। এখন পরীক্ষার হলে গিয়ে তোমার যখন লেখবা তখন দেখা গেল তোমার মনে পড়লো স্যার এই তো আমি কনফিউশনে পড়ে গেছি, কি কোনটা দিয়ে যেন লিখতে হবে, মনে নাই। এটা হবে। তো এর জন্য বলবো পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটা পড়বে, প্রশ্নে তোমাকে বলে দেবে যে কোথা থেকে তোমাকে বাক্য রচনাটা করতে হবে। এখানে কিন্তু প্রশ্নে বলা আছে, দেখো, উইথ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ড বুঝো তো? প্রদত্ত শব্দ। এই যে প্রদত্ত শব্দ আছে, এই শব্দগুলোর ওয়ার্ড মিনিং লিখতে হবে, প্লাস বাক্য রচনা করতে হবে। ডি নম্বর, হোয়াট ইজ দ্য কি ওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের লাস্ট সেন্টেন্সের কিওয়ার্ডটা কি? হাউ ডাজ ইট হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস সেন্টেন্স, কিভাবে বাক্য শব্দটি তোমাকে সেন্টেন্সের অর্থ বুঝতে সাহায্য করেছে। এই যে কিওয়ার্ডের প্রশ্ন। আর ইদাকের প্রশ্নটা হচ্ছে সামারাইজ দ্য অ্যাবভ প্যাসেজ, উপরোক্ত প্যাসেজটি সামারাইজ করো। এই 5টি প্রশ্ন যদি তোমাদের আসে, কিভাবে তোমরা পরীক্ষা উপস্থাপন করবে? প্রথমত, আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1, এটা পূর্ণাঙ্গভাবে লিখবে। আচ্ছা, এভাবে আমি যেভাবে দেখিয়েছি এভাবে লিখবে, আনসার টু দ্য কোয়েশ্চেন নং। এটা লিখে তোমরা এ দাগের উত্তর যখন করবে, এ দাগটা মাঝ বরাবর লিখলে ভালো হয়, কারণ বাম পাশে লিখলে বোঝা যায় না তেমন, যে তোমার যেমন সব মিশে যায় এরকম ব্যাপারটা, এর জন্য মাঝখানে লিখবে। তোমরা অনেকে প্রশ্ন করো স্যার আমরা কি এরকম লিখবো কিনা, যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং এ, আনসার টু দ্য কোয়েশ্চেন নং এ, সরি, আনসার টু দ্য কোয়েশ্চেন নং এ, তারপর আবার আনসার টু দ্য কোয়েশ্চেন নং বি, এভাবে লিখবো কিনা? না না, খবরদার, এইভাবে তোমরা লিখবে না। এতে করে দেখা যাবে স্যারের মেজাজ গরম হয়ে যেতে পারে। মানে মেজাজ গরম হয়ে যেতে পারে কি, দেখো, একটা পুরো পুরো হচ্ছে পুরো প্রশ্নে 14টা প্রশ্ন থাকবে। এখন 14টা প্রশ্নের একটা দাগে বিভিন্ন রকমের সাব কোশ্চেন থাকতে পারে, যেমন এক দাগের এ বি সি ডি ই, আবার ধরো কারেকশনের ভিতর এ বি সি ডি ই। তুমি যদি প্যাসেজের প্রশ্নে এভাবে প্রত্যেকটা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং লেখো, তাহলে তো যে কারেকশন আছে না, কারেকশনের এ দাগ তাহলে লিখবে আনসার টু দ্য কোশ্চেন নং 3A, আনসার টু দ্য কোশ্চেন নং 3B, এইভাবে লিখবা। তাহলে দেখা যায় দিনভর এই আনসার টু দ্য কোশ্চেন লিখতে লিখতে তোমার সময় শেষ। এর জন্য তোমাদের যে দাগের উত্তরটা করবা, মনে করো এক দাগের উত্তর করতেছো, তুমি জাস্ট এক দাগের উত্তর করলে আগে আনসার টু দ্য কোশ্চেন নং 1 একবারে লিখবা। এরপর এক দাগের আন্ডারে যে প্রশ্নগুলো আছে এর জন্য আর আলাদা করে আনসার টু দ্য কোশ্চেন নং এ, আনসার টু দ্য কোশ্চেন নং বি, আনসার টু দ্য কোশ্চেন নং 1 এর সি, আনসার টু দ্য কোশ্চেন নং 1 এর ডি, এগুলো লেখার দরকার নেই। শুধু আনসার টু দ্য কোশ্চেন নং 1 লিখে তারপর তুমি এ দাগ বি দাগ দিয়ে লিখবা। তো সেক্ষেত্রে তুমি কি বলছি, তোমার এ দাগটা কি করবা, মাঝখান বরাবর লিখবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা আনসার টু দ্য কোশ্চেন নাও এইটা 1 লিখে এর একটা মাঝ বরাবর লিখবে। তোমাদের প্রথম প্রশ্নটা ছিল শিক্ষা আমাদেরকে কি কি অ্যাবিলিটি দান করে। এটা আমি প্যাসেজের প্রথম লাইন থেকেই মূলত উত্তরটা পেয়ে যাই, যে দেখো শিক্ষা আমাদের কি কি প্রদান করে। প্যাসেজের প্রথম লাইনে উত্তরটা আছে, যে তোমরা যারা বানাই লিখতে পারো, মেক করে লিখতে পারো, তারা মেক করে লিখবা, আর যারা লিখতে পারো না তাদের তো অবশ্যই প্যাসেজ থেকে হেল্প নিতে হবে। তো যারা প্যাসেজ থেকে হেল্প নেবা কোনো সমস্যা নেই, তথ্যটা আসলেই হলো।
চাইছে তোমার নাম। এখন তুমি তোমার নাম যদি মুখস্থ থাকে লিখবা মুখস্থ, যদি নাম তোমার মুখস্থ না থাকে সার্টিফিকেট দেখে লেখো। নিজের নামও তো ভুলে যাই আমরা মাঝে মাঝে, যাই না, যে কোন বানানটা দিছি এটাও ভুলে যাই। তো সমস্যা নাই, প্যাসেজের ব্যাপারটা এরকম, তুমি যদি নিজে বানাই লিখতে পারো ওকে ফাইন। তুমি যদি প্যাসেজ থেকে উত্তরটা তথ্য দিয়ে লেখো সেটাও হবে। দরকার তথ্য। শিক্ষা কি প্রদান করে? তো শিক্ষা কি প্রদান করে? এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড আ সেট অফ এবিলিটিস টু ফাংশন meaningfully in life, such as the ability to decide things rationally and make the right choices. এটা হচ্ছে তোমার এর 1 নম্বরের উত্তর। কেমন? আচ্ছা, তো ঠিক আছে। তো এডুকেশন gives us knowledge and a sets of abilities to function meaningfully in life, such as the ability to decide things rationally মানে যৌক্তিকভাবে, and make the right choices সঠিক সিদ্ধান্ত তৈরি করতে আমাদেরকে সাহায্য করে। এই একটা গেল। তারপরের প্রশ্নটি করেছে যে তোমার হাউ ক্যান উই গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, কিভাবে আমরা আত্মবিশ্বাস অর্জন করতে পারি। এটা লেখক একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। আমরা যেমন এরিথমেটিক করি বা তোমার হচ্ছে পাটিগণিতের অঙ্ক করে থাকি বা বেসিক অপারেশনস গুলো করে থাকি, সেই বেসিক অপারেশনস এর মাধ্যমে আমরা যে একটা আত্মবিশ্বাস অর্জন করি যে আমি পারবো, এটা এই ব্যাপারটা এখানে লিখবা। এই লাইনগুলো লিখলে উত্তরটা হয়ে যাচ্ছে। As যেভাবে we learn how to read, write and do the basic operations of arithmetic, তেমনি ভাবে we gain a degree of self confidence, তেমনি ভাবে আমরা একটা সেলফ কনফিডেন্সের ডিগ্রি অর্জন করে থাকি। তো এই হচ্ছে আমার 2 নম্বরের আনসার। ঠিক আছে, তো 2 নম্বরের আনসারটা আমরা এভাবে লিখে দেব। তোমরা এভাবে যদি লিখতে পারো তাহলে তোমার মোটামুটি দেখা যায় 4 মার্কে 4 পাবে। যদি 3টি প্রশ্ন থাকে, কিওয়ার্ড বাদ দিয়ে যদি প্রশ্ন করে তাহলে 3টি প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রেও তুমি 6 নম্বর পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ পরিমাণ ছাড় রয়েছে। প্যাসেজ থেকে দেখে দেখে সঠিক তথ্যটি উপস্থাপন করতে পারলেই হবে। নিজে বানাই লিখলে ভালো হয়, তবে অনেকের ক্ষেত্রে নিজে বানাই লিখতে গেলে আমও যায় সালাও যায়, মানে তোমার বানান ভুল যায়, বাক্যের গঠন হয় না, ফলশ্রুতিতে নম্বরটা পাও না। তার থেকে ভালো তুমি প্যাসেজ থেকে তথ্য উপস্থাপন করো। কারণ এই অংশটির নামই হচ্ছে রিডিং স্কিল বা হচ্ছে রিডিং টেস্ট, কম্প্রিহেনশন টেস্ট, বোধ শক্তি পরীক্ষা। তুমি প্যাসেজটি পড়ে কতটুকু বুঝেছো এটাই তোমাকে এখানে চেক করা হয়। কাজেই এখানে তোমাকে গ্রামাটিক্যালি সঠিকভাবে নিজের মতো করে বাক্য লিখতে হবে এমনটির প্রয়োজনীয়তায় আবশ্যকতা নেই। তুমি জাস্ট তথ্যগুলো তুলতে পারলেই হলো। প্যাসেজটি পড়ে তুমি রিডিং করে তথ্যটা পেয়েছে কিনা, দ্যাটস এনাফ। তুমি প্যাসেজ থেকে লাইন থেকে উত্তরটা করতে পারবে, এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই। গেল এটা। তাহলে প্রশ্নের উত্তরের ব্যাপারে আশা করি তোমরা মোটামুটি তোমাদের কোনো কথা নাই বা তোমরা কোনো সমস্যা নেই। তো এখন বি নম্বরের অ্যান্সারটা বলি। আচ্ছা, বি নম্বর হচ্ছে তোমার মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া। তোমাদেরকে আমি প্যাসেজ লেখার যে নিয়ম পড়িয়েছিলাম সেখানে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়ার সিস্টেমটা বলেছি। আচ্ছা, তো প্রথম বক্সে আমরা একটা বক্স তো অবশ্যই করব। এটা বক্স করেই লিখবা সবাই, খবরদার এটা এমনিতে লিখবা না, বক্স করে লিখবা। উপরে কিচ্ছু লেখার দরকার নাই যে দ্য মেইন আইডিয়া ইজ, দ্য সাপোর্টিং আইডিয়া ইজ, এই টাইপের কিচ্ছু লেখার দরকার নাই। সরাসরি বক্সে চলে যাবা। কেমন? সরাসরি বক্সে চলে যাবা। আর বক্সটা সবসময় খেয়াল রাখবা, যে কোনো ধরনের বক্স পেন্সিল দিয়ে করলে ভালো হয়, কলম দিয়ে তোমার হচ্ছে লিখবা ভিতরে, কিন্তু পেন্সিল দিয়ে তুমি বর্ডারটা করবা বা বক্সটা আঁকবা। ঠিক আছে, রেকর্ড ব্রেক হয়ে যাচ্ছে তো। আরিফস ইংলিশ কেয়ারে 1K ভিউয়ার্স মানে লাইভে দেখছে, বাহ আলহামদুলিল্লাহ। দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, যাই হোক, তো মেইন আইডিয়াটা কি লিখতে পারো যে এডুকেশন গিভস দ্য এবিলিটি টু ফাংশন মিনিংফুলি অ্যান্ড রেসপন্সিবলি ইন সোসাইটি। তোমরা শুধু এডুকেশনও লিখতে পারতা, কিন্তু সেটা খুবই ভালো হতো না। তোমাদের আনসারটা হচ্ছে তোমার এক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার ওই এডুকেশন অর্থাৎ মেইন যে আইডিয়াটা রয়েছে সেই মেইন আইডিয়াটা দিয়া তোমাদেরকে কি করতে হবে, জাস্ট একটা বাক্য রচনা করতে হবে। বাক্য রচনা করলে ভালো হবে। তোমরা কি কথাটা বুঝতে পারছো কিনা যে মেইন আইডিয়াটা কি করবে, একটা বাক্য রচনা করবে তোমরা। তো সেক্ষেত্রে মেইন আইডিয়াটা তোমরা নিশ্চয়ই বাক্য রচনা করার চেষ্টা করবে। যেমন এডুকেশন গিভস দ্য এবিলিটি টু ফাংশন মিনিংফুলি অ্যান্ড রেসপন্সিবলি ইন সোসাইটি। আর সাপোর্টিং আইডিয়া জিনিসটা কি দেখো, সাপোর্টিং আইডিয়া জিনিসটা হচ্ছে তোমার ওই মেইন আইডিয়াটাকে সাপোর্ট করে এমন কিছু তোমার কথাবার্তা। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে তোমার মেইন আইডিয়ার সাথে সাপোর্ট করে এমন কিছু কথাবার্তা তোমাকে লিখতে হবে। আচ্ছা,
ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো সাপোর্টিং আইডি গুলো প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখতে পারো, অথবা এই মেইন আইডিটাকে সাপোর্ট করে এমন কিছু কথা, যেমন এডুকেশন গিভস আস দ্য এবিলিটি টু থিঙ্ক রেশনালি, মেক দ্য রাইট চয়েসেস অ্যান্ড কমিউনিকেট ইফেক্টিভলি। তারপরে ইট বিল্ড সেলফ কনফিডেন্স, এটি আমাদের আত্মবিশ্বাস তৈরি করে, অ্যান্ড হেল্পস আস এক্সপ্রেস আওয়ার ওন থটস অ্যান্ড ওপিনিয়ন্স। এডুকেশন ডেভেলপস অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলফস, লিডিং টু পার্সোনালিটি ডেভেলপমেন্ট। It teaches us to belong, to contribute to our community, nation, and welfare of society. গেল এটা। তাহলে এই হচ্ছে আমাদের মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া লেখার ব্যাপার। তুমি একটা কথা খেয়াল রাখবা যে সাপোর্টিং আইডিয়া গুলো কি কি, মূল মূল আইডিয়া গুলো প্যাসেজ থেকে খুঁজে বের করবা। এখন প্যাসেজ থেকে তুমি যদি আউল ফাউল লাইন লেখো তাহলে তো আর সাপোর্টিং আইডিয়া হলো না, তাই না? তোমাকে বুঝতে হবে যে কোন কোন লাইন দিয়ে একটা আইডিয়া প্রকাশ করে, সেই লাইনগুলোকে তুমি তুলতে পারো। তুমি এলোপাথারি লাইন যদি তোলো তাহলে কিন্তু হচ্ছে না। আরেকটা কথা মনে রাখি, তোমাদেরকে একটু বলি, তোমার সামারি লেখাটা কিন্তু মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার উপর নির্ভর করে। এটা তোমরা জানো কিনা? সামারিটা লেখাটা মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার উপর নির্ভর করে। তোমাদেরকে অনেকে বলে থাকে যে স্যার প্রথমে যে প্রশ্নটা করেছে, এক দাগের এ দাগে যে প্রশ্নটা করেছে, 3টা প্রশ্ন করেছে, ওই 3টা প্রশ্ন দিয়ে আমি সামারি অথবা কিওয়ার্ড মানে সামারি অথবা সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়া লিখতে পারবো কিনা। খবরদার এই কাজটা ভুলেও করো না। এক দাগের উত্তর যদি তোমার দেখা যায় তোমার প্যাসেজে এমনিতে নর্মালি আইডিয়াগুলো এক্সপ্রেস করে, সেটা অন্য কথা। বাট তোমাকে যে এক দাগ মানে এক দাগের প্রশ্নে যে 3টা লাইন আছে, যে উত্তরটা করেছো, সেই লাইনগুলোই হুবহু মেরে দেবে এরকম চিন্তা ভাবনা বাদ দাও। যদি প্রয়োজন হয় ওই লাইনগুলো তথ্যের আলোকে তখন দিবা। বাট অনেক সময় দেখা যায় কি যে প্যাসেজের মূল কি পয়েন্টস গুলো প্রশ্নের ভিতর নাও থাকতে পারে। কেমন? তো তোমার প্রথম কাজ হচ্ছে প্যাসেজটাকে পড়বা, সোজা হিসাব প্যাসেজটা পড়া বুঝবা যে প্যাসেজটা কি আলোচনা করছে, তো সেই কি পয়েন্ট দিয়ে একটা বাক্য রচনা করবা। এটা হচ্ছে মেইন আইডিয়া যাবে। আর সাপোর্টিং আইডিয়ার ভিতরে কি যাবে? সাপোর্টিং আইডিয়ার ভিতরে যাবে হচ্ছে তোমার ওই প্যাসেজ থেকে ওই মেইন আইডিয়াটাকে বা ওই বিষয়টাকে সংশ্লিষ্ট যে লাইনগুলো আছে তার ভিতর থেকে দেখে দেখে যে লাইনগুলোতে একটা একটা ভিন্ন আইডিয়া প্রকাশ করে, সেই আইডিয়াওয়ালা লাইনগুলো 4টা সিলেক্ট করবা। কয়টা? 4টা বাক্য সিলেক্ট করবা। গেল। তাহলে এটা হচ্ছে তোমার মেইন আইডিয়া এবং কি বলো সাপোর্টিং আইডিয়া। মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া গুলো তো তোমরা এইভাবে জাস্ট এই করবা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে গেল, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং এ। আমরা ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং কিভাবে লিখবো? আচ্ছা, আমি এটা উঠাইছি, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। সেটা হচ্ছে কি, এইটা তোমার লেখার দরকার নেই। তোমার এই যে সি নম্বর যেটা, এটা তোমার লেখার এভাবে তোমার লেখা, এগুলো তোমরা উঠাবা না। এটা তো আমি উঠাইছি জাস্ট কপি পেস্টে কোথায় উঠে গেছে। তোমরা সি লিখেই বক্স শুরু করে দেবা। তোমাদের যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলোর প্রথমে গিভেন ওয়ার্ড, তারপরে ওয়ার্ড মিনিং, তারপরে হচ্ছে সেন্টেন্স মেকিং। তো দেখো আমরা কি করব, যেমন এডুকেশনের ওয়ার্ড মিনিংটা বলতে পারো টিচিং। তোমরা কি লিখছো? টিচিং এর জায়গায় অন্য কিছু লিখছো কিনা তোমরা? আচ্ছা, 3টা দিছো না? 3টা দিবা না, 4টা দিবা, কমপক্ষে 4টা দিবা। 3টা দিবা না? আচ্ছা আচ্ছা, 3টা দিবা না, তোমরা কমপক্ষে 4টে দিবা। যেমন এডুকেশনের সিনোনিম বলতে পারো টিচিং, এটা লার্নিংও হয়। টিচিং লার্নিং হতে পারে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। তো এডুকেশন এর নিচে আন্ডারলাইনটা করে দিলে ভালো হয়। যদি আন্ডারলাইন করতে তোমার মনে না থাকে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট বাক্যটা লিখলেও হবে। তবে আন্ডারলাইন করে দিলে ভালো হয় যে কোন শব্দটি দিয়ে তুমি বাক্য রচনাটা করছো। এটা বোধহয় খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এর জন্য তুমি আন্ডারলাইন করে দিতে পারো। আচ্ছা, এরপর সব ফাংশন। ফাংশন শব্দের অর্থ হচ্ছে কি তোমার কাজ। তো কাজ বলতে পারো জব, বলতে পারো ওয়ার্ক, বলতে পারো তোমার হচ্ছে প্রফেশন বলতে পারো। তাহলে দ্য ফাংশন অফ এডুকেশন ইজ টু এনলাইটেন আ ম্যান। শিক্ষার কাজ হলো হচ্ছে একটি ব্যক্তিকে আলোকিত করা। তোমরা এখানে একটা কমন প্রশ্ন করে থাকো, স্যার আমি ধরেন আমি ওয়ার্ড মিনিংটা পারলাম না, তবে বাক্য রচনাটা করতে পারতেছি, তখন আমার কি হবে? আমি তো নম্বর পাবো? আলবত পাবে। তুমি ওয়ার্ড মিনিং এর জন্য 1/2 নম্বর পাবে, সেন্টেন্স মেকিং এর জন্য 1/2 নম্বর পাবে। তুমি ধরো এই বক্স করে লিখতে কেন আমরা বলি, তোমরা বক্স করে লিখতে চাও না অনেকে। ধরো তুমি এই এডুকেশনের অর্থটা, তোমার সিনোনিমটা তুমি পারছো না, ভালো কথা। তুমি এই সিনোনিমের ঘরটাকে জাস্ট খালি রাখো, অথবা একটা টান দিয়ে রাখো। যদি না পারো একটা টান দিয়ে রাখো।
কিন্তু এডুকেশন দিয়ে তুমি একটা বাক্য রচনা পারো যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এই বাক্যটা তুমি পারো, তাহলে তুমি এখানে হাফ নম্বর পেয়ে যাচ্ছ। তুমি ধরো এরকম করে দেখা যায় আবার ফাংশনের সিনোনিমটা লিখতে পেরেছো বাট বাক্য রচনাটা পারো নাই, তুমি বাক্য রচনাটা খালি রাখো, তাহলে এখানে তুমি হাফ পাচ্ছ। এমনি করে দেখা যায় তুমি যদি সবকিছু মিলাইয়া আড়াই পাও, তুমি কিন্তু পরীক্ষায় আড়াই পাবা না, তুমি কিন্তু 3 পাবা। কারণ খাতা দেখার নিয়ম হচ্ছে যদি তুমি কোনো ফ্র্যাকশন নম্বর পাও বা ভগ্নাংশ নম্বর পাও তোমাকে পূর্ণাঙ্গ নম্বর দিতে হবে। তো সেক্ষেত্রে তুমি যদি আড়াই পাও তাহলে তুমি 3 পাবা, তুমি যদি 1.5 পাও তাহলে 2 পাবা, তুমি যদি হাফ পাও, হাফ কখনো তোমাকে খাতায় দেওয়া হবে না, তোমাকে 1 দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাকে মনে করো এক পাশ যদি তুমি নাও পারো তাতে হাফ নম্বর কিন্তু তোমার আসতেছে, এই ব্যাপারটা কিন্তু তুমি পাচ্ছ। কেমন? আচ্ছা, তো এটা হচ্ছে কথা। আচ্ছা, এরপর রেশনালি, রেশনালি মানে যৌক্তিকভাবে, এটার সিনোনিম বলতে পারো, তোমরা হয়েছে কিনা মিলাই না সবাই, যেহেতু সকালে তোমরা পরীক্ষাটা দিয়েছো। রেশনালি মানে যৌক্তিকভাবে আর লজিক্যালি মানে যৌক্তিকভাবে। তো রেশনালি ম্যান ইজ আ সোশ্যাল বিং, যৌক্তিকভাবে মানুষ হচ্ছে একটি সামাজিক জীব। আচ্ছা, আর্টিকুলেট মানে হচ্ছে উচ্চারণ করা, প্রোনাউন্স শব্দের অর্থ উচ্চারণ করা, যেমন হি আর্টিকুলেটেড হিজ রাইটস, সে তার অধিকারের কথা উচ্চারণ করে বলেছিল, সে তার অধিকারের কথা বলেছিল। আচ্ছা, এরপর কমিউনিকেট শব্দের অর্থ হচ্ছে তোমার, স্যার রিপ্লাই দিচ্ছে না, এখন রিপ্লাই দেওয়ার সময় না, তার জন্য রিপ্লাই দিচ্ছি না, আমি পড়াচ্ছি, রিপ্লাই একটু পরে দিচ্ছি। আপাতত তোমরা উত্তরগুলো বুঝে নাও, আমার কথাগুলো শোনো, তার ভিতরে তোমাদের যে প্রশ্নগুলো আছে আমার মনে হয় তোমরা যে প্রশ্নগুলো করতে চাচ্ছ আমার কথার মধ্যে সেই উত্তরগুলো আছে, জাস্ট তোমরা একটু দেখো, প্রশ্নের উত্তর আমি পরে নিচ্ছি। আচ্ছা, কমিউনিকেট মানে যোগাযোগ করা, তুমি বলতে পারো কন্ট্যাক্ট। তো উই কমিউনিকেট উইথ ইচ আদার, আমরা একে অপরের সাথে যোগাযোগ করি, এভাবে বাক্য রচনা করে দেবা। ডিফারেশনস মানে বিচ্যুতি, ভেরিয়েশনস বলা যায়। there are some deviations from this fact, এই সত্য থেকে কিছু তোমার ডিফারেশনস রয়েছে বা কিছু বিচ্যুতি রয়েছে। ভ্যালুস মানে মূল্যবোধ বা আইডিয়ালস, তো বলতে পারো হি ফলোস মোরাল ভ্যালুস। আচ্ছা, আজকে তোমাদেরকে সাজেশন সম্পর্কে কিছু কথা বলবো আমাদের ক্লাসের শেষের দিকে। আচ্ছা, এরপর কিওয়ার্ড সম্পর্কে কি কথা আছে। আমরা প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল হচ্ছে তোমার হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের লাস্ট সেন্টেন্সের কিওয়ার্ডটা কি, মানে মূল শব্দটা কি, যে শব্দটাকে কেন্দ্র করে এই বাক্য তথা এই প্যাসেজটি রচিত, সেই শব্দটা কি। আমাকে লাস্ট সেন্টেন্স থেকে কিওয়ার্ড বলতে পারে, আবার ফার্স্ট সেন্টেন্স থেকেও বলতে পারে। তো সেটা আমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে, যদি লাস্ট সেন্টেন্স চাই তাহলে লাস্ট সেন্টেন্স, যদি ফার্স্ট সেন্টেন্স চাই তাহলে ফার্স্ট সেন্টেন্স। আচ্ছা, তো দেখো তোমার হচ্ছে কি আছে, এখানে কি আছে সবাই দেখো, আমরা লাস্ট সেন্টেন্সটা একটু পড়ি। লাস্ট সেন্টেন্সে আছে, আচ্ছা, এডুকেশন দাস প্রিপেয়ার্স এভরি চাইল্ড, শিক্ষা তাই প্রত্যেকটি বাচ্চাকে তৈরি করে টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি, কোন একটি সমাজের সক্রিয় সদস্যে রূপান্তরিত হতে তাকে তৈরি করে, অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, তার কল্যাণের জন্য কাজ করতে তাকে অনুপ্রাণিত করে। এখন আমাদের এই প্যাসেজের সাথে এই সেন্টেন্সের কোন ওয়ার্ডটির কানেকশনটা সব থেকে বেশি? অবিসংবাদিতভাবে সবাই বোধহয় এডুকেশন লিখেছ। হ্যাঁ, এডুকেশনই তোমার কিওয়ার্ড হতে পারে। তো সেক্ষেত্রে তুমি 1 মার্ক পেয়ে যাবে যদি কিওয়ার্ড আসে যে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। সেটার উত্তরটা তুমি এভাবে লিখতে পারো। আমি তোমাদেরকে প্যাসেজের মাস্টার ক্লাসটা নিয়েছিলাম, জাস্ট একটা ক্লাস করলে তোমার প্যাসেজের সম্পর্কে যত তথ্য আছে তুমি পেরে যাবে। সেই ক্লাসটা তোমরা কে কে করেছো কমেন্টে জানিয়ে দিতে পারো, আর যারা যারা করো নাই পরীক্ষার আগে একবার হলেও প্যাসেজের উপর যে মাস্টার ক্লাসটা আছে আমার ইউটিউব চ্যানেলেও আছে, ফেসবুকেও আছে, সেটা দেখে নেবে। তাহলে প্যাসেজ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। কিওয়ার্ড লেখা জাস্ট একটা টেকনিকে তুমি যে কোনো কিওয়ার্ড আসুক লিখতে পারবা, জাস্ট 3-4টা লাইন মুখস্থ থাকলে একটা দিয়েই যত আছে কিওয়ার্ড তুমি লিখতে পারবা। প্যাসেজ নিয়ে কোনো টেনশন নাই, প্যাসেজের প্রশ্ন প্যাসেজ থেকে দেখে লাগবা। প্যাসেজের ভিতরে কঠিন যে জিনিসটা হচ্ছে ওয়ার্ড মিনিং, তবে ওয়ার্ড মিনিং এর উপর একটু টেকনিক আমি তোমাদেরকে শিখাই দিব আগামী ক্লাসগুলোতে। ওয়ার্ড মিনিংটা মানে সিদাক, যেটা হচ্ছে বাক্য রচনা এবং ওয়ার্ড মিনিং, বিদাক সরি, তো এটা আমি একটু হালকা টেকনিক শিখাই দেবো। অবশ্য তোমাকে অন্ততপক্ষে 3 যাতে পেতে পারো 5-এর ভিতর, সেরকম একটা ব্যবস্থা আমি করে দিব। তবে সেটা একটু পরে, মানে আজকের ক্লাসে নয়, আগামী ক্লাস বা তার পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব। তো সেটা একটু পরে শেখাবো। আচ্ছা,
তো দেখো কিওয়ার্ড জিনিসটা কি, দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স ইজ এডুকেশন। তারপরের যে ব্যাখ্যাটা, অর্থাৎ কিভাবে এই শব্দটি তোমাকে সেন্টেন্সটির অর্থ বুঝতে সাহায্য করেছে, এই ব্যাখ্যাটা তুমি এই সব প্যাসেজের জন্য এই ব্যাখ্যাটা সেম। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই লাইনগুলো মুখস্থ করতে বলেছিলাম, আমার যে শর্ট টেকনিকটা রয়েছে সেই শর্ট টেকনিকটি তোমরা মুখস্থ করে নেবে। থ্যাংক ইউ, তোমরা অনেকেই সেই ক্লাসটা করেছো, তো থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এরপর আসো যে তোমার থ্যাংক ইউ, অনেকেই করেছো। এরপর আসো সামারি রাইটিং। তো সামারি রাইটিং এর ক্ষেত্রে তোমরা ইদা ক্লিকে সামারিটা লিখবে, তবে সব থেকে ভালো হয়, আমি যে কাজটা করি নাই এখানে, তোমরা লেখার আগে একটু লিখে নেবা যে সামারি, SUMMARY, লিখে একটা কোলন দিয়ে তারপরে আন্ডারলাইন করে দিবা, এটা ভালো হয়। আমি অবশ্য এখানে আমার লেখা উচিত ছিল সামারি, লিখে একটা কোলন দিবা, তাহলে ভালো দেখায় আর কি, তাহলে স্যারে বুঝতে পারবে যে এটা সামারির উত্তর করছো। সামারি লিখে কোলন দিয়ে তারপরে সামারিটা লিখবে। আচ্ছা, প্রথম লাইনে লিখেছি দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য ফাংশন অফ এডুকেশন। তো প্রথমে প্যাসেজের মূল আইডিয়াটা লিখেছি যে প্যাসেজটা ডিল উইথ করে কি দিয়া, ডিলস উইথ এর পর তুমি যে বিষয়টা আছে সেই বিষয়টাকে এখানে তুলে ধরবা যা থাকুক। এখানে দ্য ফাংশন অফ এডুকেশন দিয়েছে তাই এটা লিখেছি। যদি অন্য কোনো প্যাসেজ আসতো, ধরো জুলাই মুভমেন্ট নিয়ে যদি প্যাসেজ আসতো, তাহলে লিখতা দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য জুলাই মুভমেন্ট, শেষ। এরপর বাকি যে 4টা লাইন, এই বাকি 4টা লাইন লিখবা যে সাপোর্টিং আইডিয়ায় তুমি যে আইডিয়াগুলো পেয়েছিলে না, তোমার হচ্ছে 4টা আইডিয়া পাইছিলে তুমি সাপোর্টিং আইডিয়ার বক্সে, ওই 4টা আইডিয়া তুমি এখানে ধারাবাহিকভাবে একটা প্যাসেজ আকারে ফুটাই তুলবা। তার মানে সামারিটা হবে কয় প্যারায় বলো, 1 প্যারায়। 1 প্যারায় লিখবা এবং 5টা লাইন, 5টা লাইনের বেশি যেন না হয়। সামারি কিন্তু ছোট জিনিস, এটা যত বেশি বড় লিখবা তত বেশি নম্বর কমতে থাকবে। 5 ফুল স্টপের বেশি লেখা যাবে না, এটা মনে রেখো, 5 ফুল স্টপের বেশি লেখা যাবে না। আচ্ছা, থ্যাংক ইউ, ওকে ফাইন। তো এবার আসো, আমরা প্যাসেজ সম্পর্কে মোটামুটি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তোমাদেরকে একটা কথা আমি একটু বলি, তোমরা প্যাসেজ পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা নেই, নেই মানে নেই, প্যাসেজ আনকমন আসে, এইটা চিন্তা করি পরীক্ষার হলে যেতে হবে। তো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি প্যাসেজের উপর তোমাদেরকে সম্ভবত 6টা ক্লাস দিয়েছি, আরো দিব। তো তোমার কমপক্ষে 10টা ক্লাস দিব। তো এই ক্লাসগুলো তোমরা করবে, তাহলে প্যাসেজ সম্পর্কে তোমাদের আশা করি কোনো সমস্যা থাকার কথা না। কেমন একটা কনফিডেন্স তোমাদের হয়ে গেছে। প্যাসেজটা কমন বাঁধে না, এটা কোনো বছরই বাঁধে না। সো এটা প্যাসেজটা তোমরা কমন পাবে, চিন্তা করো না কেউ। জাস্ট প্যাসেজ হচ্ছে প্র্যাকটিস করে যাও, বা সাম্প্রতিক টপিকগুলো পড়ে যাও, যদি ওখান থেকে কিছু বাঁধে সেটা টপিক তোমাকে কিছুটা হেল্প করতে পারে, বাট প্যাসেজটা কমন বাঁধবে এই চিন্তা করে কেউ পরীক্ষার হলে যেও না, তাহলে কিন্তু ঠকবে। এবার তোমাদের 2 দাগ থেকে আমি প্রশ্নের উত্তর করছি। তোমরা অনেকে প্রশ্ন করেছো, স্যার আমি আগে কোনটা লিখবো, আগে কি প্যাসেজ লিখবো, আগে কি গ্রামার লিখবো, নাকি আগে রাইটিং লিখবো? এই প্রশ্নের জবাবে আমি বলবো, দেখো তোমাদের অনার্সের ইংরেজিতে কোনো সিরিয়াল নেই, তোমার ইচ্ছা, তুমি একেবারে প্রথমেই 14 দাগের উত্তর করতে পারো, সেটা তোমার ইচ্ছা। কিন্তু আমি বলবো, যেহেতু কোনো প্রশ্নই পরীক্ষায় রেখে আসার মতো না, সবগুলোই অ্যান্সার করতে হবে, তুমি অ্যান্সার সবগুলোই করবে, একটা প্রশ্ন রাইখে আসবে না, পারো না পারো সব প্রশ্নের উত্তর করে আসতে হবে, কোনো প্রশ্ন রাইখে আসবে না। কোনো একটা প্রশ্ন থেকে 1 মার্ক পাইলেও তো কিছুটা আসে, তাই না? তো এর জন্য সবগুলো প্রশ্ন টাচ করবা, যেহেতু টাচ করবা সেহেতু ধারাবাহিক লিখলে ভালো হয়। প্যাসেজ তো মনে করো, প্যাসেজের যে কি প্রশ্ন আছে, প্যাসেজের প্রশ্ন আছে কোশ্চেন, তো কোশ্চেন তুমি প্যাসেজ থেকে দেখা লিখবা, তো এটা তো সমস্যা নাই, ঠিক আছে? কোশ্চেন বের করতে হলে তুমি প্যাসেজ থেকে লিখতে পারো, প্রথমে লিখলা এটা, তারপরে বিদাগের যে প্রশ্ন আছে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া, প্যাসেজ থেকে দেখে লেখার বিষয়, মানে লেখার বিষয়, বাক্য রচনা, তারপরে যে করতে হয় ওয়ার্ড মিনিং, এইটা একটু কঠিন, ঠিক আছে, ফাঁকা রাখো, বক্স করে রাখো, যেটা যেটা পারো সেটা সেটা লেখো, যেটা যেটা পারো না পরে লেখো অনেক। তারপর কিওয়ার্ড আসলে কিওয়ার্ডটা তো সহজ, প্যাসেজ থেকে লিখতে হবে। তারপরে সামারি, তাও তো প্যাসেজের সাহায্য নিয়ে লিখতে হয়, তাহলে সেই প্যাসেজ লিখতে তোর কোনো অসুবিধা থাকার কথা না। আর গ্রামার পার্ট, এটা তুমি যখন লেখো তখনই তোমার মনে থাকবে, এমনটি না যে পরীক্ষার প্রথমে লিখতে তোমার প্রথম মনে থাকবে, একটুবার মনে থাকবে না, এরকম কিন্তু না। বরং তুমি প্যাসেজ যখন অনেকক্ষণ লিখতে থাকবা, তখন গ্রামার যখন তুমি টাচ করবা পরবর্তীতে প্যাসেজের পরে, তখন দেখবে গ্রামারটা আরো বেশি ভালো মনে আসতেছে তোমার। আর হঠাৎ করে তুমি যখন প্রথম গ্রামার লিখবা, দেখা যায় অনেক সময় পারা প্রশ্ন ভুলে যেতে পারো, দেখা যায় তুমি দ্রুত লিখছো কিন্তু ভুলটা হয়ে গেছে। আর যদি খাতায় একবার ভুল লেখো, পরবর্তীতে যখন রিভিশন দেবা ওই ভুলটা কিন্তু আর বের হবে না, এটা কিন্তু হয়। কারণ আমরা পরীক্ষার খাতায় দেখবা, তুমি অন্যের খাতা দেখবা, তার ভুলটা তুমি সহজে বের করতে পারবা, কিন্তু নিজের ভুল তুমি বের করতে পারবা না, এটাই বাস্তব। সো
আস্তে আস্তে লেখো, প্যাসেজটা আস্তে আস্তে লেখো। প্যাসেজটা মোটামুটি চেষ্টা করো 30 মিনিটের ভিতরে প্যাসেজ শেষ করতে। প্যাসেজটা 30 মিনিটের মধ্যে শেষ করবা। আর গ্রামারটা যেহেতু মোটামুটি ছোট ছোট আইটেম, সেটাও 30 বা তোমার ধরো সেখানে 45 মিনিটই লাগলো, 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তুমি সব প্যাসেজ এবং গ্রামার পার্ট শেষ করে ফেলো। বাকি যে সময়টা আছে তুমি আয়েশ করে রাইটিং পার্টের অ্যান্সারটা করো, তাতে তো অসুবিধা নেই। কেমন? তো তার জন্য আমি বলবো তোমরা গ্রামার পার্টটা আস্তে খুব ধীরে সুস্থে লেখো, যে প্রথমবারই ভুলটা যাতে না হয়, নির্ভুলভাবে যাতে আনসারটা করতে পারো সেটা চেষ্টা করবে। আচ্ছা, গেল এটা। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 2 দাগের প্রশ্নে। 2 দাগের প্রশ্নে কি বলেছে? সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। ধরো তুমি একটা কলেজের প্রিন্সিপাল, বিরাট ব্যাপার স্যাপার, তুমি একটা কলেজের প্রিন্সিপাল, মনে রেখো। নাও রাইট আ নোটিশ। আচ্ছা, আমি কি এটা ভুল করেছি বোধহয়? আমার কি এইটাই? এটা তো না, আমি বোধহয় এটা কি অ্যান্সার? আমার পিডিএফ কি এটা? না বোধহয়। আচ্ছা, আমি বোধহয় প্রশ্ন এটা করি না, এটা বোধহয় আমি দিয়েছিলাম কোনটা? আচ্ছা সরি, আমার বোধহয় এটা একটু, আমার বোধহয় একটু গোলযোগ হয়েছে। আমি দাঁড়াও প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, এটা আমাদের এটা দিয়েছিলাম আমি কি, এটা আমি দিয়েছিলাম তোমার এটা দিয়েছিলাম। দেখো যে কি, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। ধরো তুমি একটা কলেজের প্রিন্সিপাল। নাও রাইট এ নোটিশ। এবার একটা নোটিশ লেখো। কি করে? ইনফর্মিং দ্য অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টস অফ দ্য সেকেন্ড ইন কোর্স এক্সাম, যে দ্বিতীয় ইন কোর্স পরীক্ষায় পার্টিসিপেট করার জন্য ছাত্রছাত্রীদেরকে জানিয়ে একটি নোটিশ লেখো। তো এটা তোমরা পড়েছো না? তোমাদের মনে আছে না? আমি তোমাদেরকে আগে দাগাই দিছি না বা পড়াইছি না? খাতায় তোমরা লিখছো। তো সেক্ষেত্রে আমি এখন কিছু কথা বলবো না, নোটিশ লেখার কথা বলবো। নোটিশে 5টা জিনিস মেনটেন করতে হয়। প্রথমে ঠিকানা, তারপরে নম্বর মানে স্মারক নম্বর, তারপর ডান পাশে ডেট, বডি, শেষে কে বা কারা নোটিশটা লিখছে। এটা তোমরা লিখেছো নিশ্চয়ই। আর যারা পোস্টার লিখেছো, পোস্টারে 6টি অংশ মেনটেন করতে হয়। আমরা একটা পোস্টারে 6টা অংশ মেনটেন করি। 1 2 3 4 5 6। 1 2 তে 2টি স্লোগান, 3 নম্বরে স্টার্টিং লাইন, 4 নম্বরে বডি স্টেটমেন্ট, 5 নম্বরে ফিনিশিং লাইন, 6 নম্বরে কে বা কারা প্রকাশ করছে। এটা এখন আলোচনার বিষয় না, কারণ এগুলো তোমাদের বিগত ক্লাসগুলোতে আমি করিয়েছি, খুব বিস্তারিতভাবেই করিয়েছি। সো এটা নিয়ে বোধহয় আলোচনা করার দরকার নেই। এখানে পোস্টার সম্পর্কে আমাদের কি কথা ছিল? রাইট আ পোস্টার ফর ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট ড্রিঙ্কিং পিওর ওয়াটার। অর্থাৎ পরিষ্কার পানি খাওয়ার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য একটা পোস্টার তৈরি। আশা করি তোমরা 2টার যে কোনো একটা লিখেছো, তোমাদের যেটা ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গেল। ঠিক আছে, এরপর আসো কি বলছে তোমার। এরপর আসো আমাদের কারেকশনের উত্তরগুলো। কারেকশন তোমরা পেরেছো নিশ্চয়ই। কারেকশন কোনটা কোনটা পারো নাই দেখো, আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, উত্তরগুলো দেখো। আচ্ছা, আমরা কারেকশনের উত্তরটা যখন করবো, আনসার টু দ্য কোশ্চেন নং 3 বা 2 যেটাই থাকুক না কেন, তোমরা আনসার টু দ্য কোশ্চেন নং 2 বা 3 এটা লিখে তোমরা হচ্ছে কি করবে, যে তোমার শুধু পরীক্ষায় শুধু উত্তর বাক্যটি লিখবে। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধাতে বাক্যটি লিখে বোঝাচ্ছি, বাট পরীক্ষায় কিন্তু শুধু উত্তর বাক্যটা লিখবা, তোমার পরীক্ষায় প্রশ্ন বাক্য উঠাবা না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বিশুদ্ধ পানি খাওয়ান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো দেখো, আমরা প্রথম বাক্যটি মনে আছে নিশ্চয়ই। দ্য গার্ল রেজেম্বলস টু হার মাদার। মেয়েটি তার মাকে রেজেম্বল করে। তো রেজেম্বলের পর আমরা জানি টু প্রিপোজিশনটি বসে না। শুধু রেজেম্বলই নয়, ডিসকাস, রিজাইন, রেজেম্বল, এরপর যদি প্রিপোজিশন থাকে প্রিপোজিশনটি বাদ যায়। সূত্রটি সবার মনে থাকার কথা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কারেকশনের উপর প্রস্তুতি নিয়েছো, তোমরা প্রথমে রুলস গুলো পড়ার চেষ্টা করবে যদি পারো। তারপর আমার যে বুস্টার সাজেশন গুলো রয়েছে, বুস্টার সাজেশনটা পড়বে। আমি কারেকশনে বুস্টার সাজেশনে 93টা বাক্য দিয়েছিলাম। আর হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো পড়বে। তোমরা এই 3টির সমন্বয়ে প্রস্তুতি নিবে। আমার যারা ব্যাচে পড়েছিলে, তোমাদের রুলস পড়িয়েছি, বুস্টার সাজেশন পড়িয়েছি, বোর্ড কোশ্চেন কমপ্লিট করিয়েছি। তো আমার মনে হয় একটি ফাটাফাটি প্রস্তুতি তোমাদের কারেকশনে আছে। আমার কারেকশনে হয়তো তোমরা 5-এ 5 নিশ্চিতভাবে পাবে, কারণ এমন কোনো টপিক বাদ দেই নাই যেগুলো থেকে প্রশ্ন আসলে তোমরা পারবে না। সব টপিকই তোমাদের কারেকশনের উপর পড়ানো হয়েছে। তবে যারা নতুন আছো, তারা শুধু এই মুহূর্তে যদি কিচ্ছু না পারো, অন্ততপক্ষে এই 93টি বাক্য অর্থাৎ বুস্টার সাজেশনটা পড়ে যাও। তাতে তুমি 5 মার্ক কমন পাবা। হয়তো 7টাই পাবে না, বাট 5 নম্বর পাবে। তোমাদের পরীক্ষা 7টা বাক্য আসে, তোমাদের 5টা লিখতে হবে। দ্যাটস ওয়াই তুমি 5টা কমন পেলেই তো তোমার যথেষ্ট। দেখো তো, দেখো তারপরে কি বলছি।
দ্য গার্ল রেজেম্বলস টু হার মাদার। তো টুটা বসবে না, বলতে হবে দি গার্ল রেজেম্বলস হার মাদার। আচ্ছা, আচ্ছা গেল। এরপর আছে কি যে শি হ্যাজ বিন রিডিং আ নোভেল ফর মানডে। আচ্ছা, তো এই বাক্যটা পারছো কিনা তোমরা? এই বাক্যটা একটু কঠিন, মানে একটু ঘুরাই দিছি, কিন্তু একটু ঘুরাই দিছে। এটা কি পারছো তোমরা? দেখো বুঝতে পারছো কিনা। কারো প্রশ্নে সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, দেখো তো এই বাক্যটা তোমরা বুঝছো কিনা, বা এই বাক্যটা কি। আচ্ছা, আচ্ছা দেখো তো এই বাক্যটা কি, এই বাক্যটা হয়েছে কিনা যে শি হ্যাজ বিন রিডিং আ নোবেল ফর মানডে। এটা ফর মানডে হবে না, এটা সিন্স মানডে হবে। কেন সিন্স মানডে হবে? তোমরা তো নর্মালি প্রশ্ন তোমাদের যেভাবে করা হয় যে হ্যাজ বিন, এখানে ইজ দেওয়া থাকে, তোমরা হ্যাজ বিন বসাও, কিন্তু এইটা কিন্তু আমি একটু ঘুরাই দিছি। ফর মানডে, দেখো ফর মানে হচ্ছে, ফর মানে হচ্ছে ধরে বা যাবত। ফর মানে হচ্ছে ধরে বা যাবত। আর সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে তোমার হইতে বা থেকে। সিন্স মানে হচ্ছে হতে বা থেকে। এখন তোমার অর্থটা মিলাইতে হবে, তোমার কোনটা হবে। তো শি হ্যাজ বিন রিডিং আ নোভেল, সে একটি উপন্যাস পড়ছে ফর মানডে, মানে সোমবার ধরে। সোমবার ধরে সে নোবেলটা পড়ছে না, সোমবার থেকে সে নোবেলটা পড়ছে। এর জন্য এইখানে ভুলটা আছে। ভুলটা কিন্তু তোমার ওই তোমার হ্যাভ বিন বা হ্যাজ বিন এর জায়গায় নেই। এখানে কিন্তু অনেকে একটু একটু বোধহয় ক্রিটিক্যাল হয়ে গেছে অনেকের। এটা পারছো কিনা তোমরা, আমি এটা কনফিউজড। তোমরা পারছো কারা কারা, কে কে ধরতে পারছিলা সেটা যদি আমাকে কমেন্টে বলো। কে কে ধরতে পারছে এই ট্রিকটা, যে আমি তোমাদের এখানে কিন্তু একটা ট্রিক দিয়েছি। দেখো ফরের জায়গায় কিন্তু, সিন্সের জায়গায় কিন্তু ফর হবে, এটা তোমরা বুঝতে পারছো কিনা। 2 নম্বর পারো নাই। আচ্ছা ঠিক আছে, এটা বোধহয় ভুল হয়েছে তোমার। এবার বোধহয় তোমাদের ঠিক আছে, কেমন? আচ্ছা ঠিক আছে। আহ এবার কি বোঝো নাই? এবার এবার তো বুঝছো বোধহয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ফাইন। এরপর আসো। আচ্ছা গেল, এরপর আসো। দেখো সি নম্বর, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল ইওর এল্ডার ব্রাদার ডাজ নট কাম। তোমরা জানো যে আনটিল আনলেসের পর যদি ডু নট বা ডাজ নট থাকে, ডু নট বা ডাজ নটটা বাদ যায়। এখানে ডাজ নট রয়েছে, ডাজ নটটা বাদ যাবে, তার জন্য কাম থেকে কামস হবে। কাম থেকে কি বলো? কামস হবে। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে কাম থেকে কামস হবে, কারণ হচ্ছে ডাজ নট বসালে মূল ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। ডি নম্বর, দ্য কালার অফ জেরিস আইস, জেরির চোখের রং ওয়ার গ্রে আছে, ওয়ার গ্রে না হয়ে ওয়াজ গ্রে হবে। আচ্ছা ই নম্বর, আই প্রেফার ভেজিটেবলস মোর দ্যান মিট, আমি শাকসবজিকে বেশি পছন্দ করি মাংসের থেকে। তাহলে এখানে কি হবে দেখো, যে আই প্রেফার ভেজিটেবলস টু মিট, এটা বুঝতে পেরেছো কিনা? যখন দুটি বস্তুর মধ্যে পার্থক্য প্রকাশ করে তখন তোমাকে টু বসাতে, টু বসে আর কি। এফ নম্বর, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ লাইক ইংলিশ, তোমরা জানো যে জাতি বোঝাতে দা ব্যবহৃত হয়। তো আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ, তোমাদের সেটা হয়েছে কিনা। দেখো তোমরা কারেকশনে কে কত পেয়েছো যদি আমাকে একটু কমেন্টে বলো, কারণ এই কারেকশন গুলো কিন্তু আমি একটু সহজ দিয়েছি, কমনের ভিতর দিয়েছি। বাট তোমাদের এই যে 22 তারিখে পরীক্ষা আছে, সেই 22 তারিখে পরীক্ষায় এইরকম প্রশ্ন হতে পারে। দেখো তুমি বি নম্বর পড়েছো, কিন্তু একটু ভিন্ন দিয়েছে। তুমি সি নম্বর পড়েছো যে আনটিলের বা আনলেসের পর ডু নট থাকলে বা ডাজ নট থাকলে বাদ যায়, কিন্তু ডাজ নট থাকলে যে এস বা এস হয়, এইটা হয়তো তোমার খেয়াল নাই। এটা একটু আনকমন প্রশ্ন হয়েছে। আবার দেখো তুমি প্রেফার দিয়ে বাক্য করেছো, দুই পাশে ভার্বের সাথে আইএনজি বসে যদি কাজের পার্থক্যটা প্রকাশ করে। বাট এখানে আমি দিয়েছি দুটি বস্তুর মধ্যে পার্থক্য, যদি দুটি বস্তুর মধ্যে পার্থক্য প্রকাশ করে মাঝখানে টু বসে, দুই পাশে দুটি বস্তু বসে। আমি এটাও করিয়েছি, বাট প্রেফার দিয়ে এই বাক্যটি কিন্তু আসে না, কিন্তু দিয়ে দিল, দিয়ে দিতেই পারে। কিন্তু সূত্রটা তুমি পড়েছো কেন, দেখা যায় অনেকে ভুলে ভেজিটেবলের সাথে ভেজিটেবলিং লাগাই দেবে, তাহলে একটা ঝামেলা না, ঝামেলা। তার জন্য এই ভুলটা করা যাবে না। আচ্ছা, আচ্ছা দেখো তোমাদের কারেকশনে সব পেরেছো কিনা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপর আসো, কি বলেছে। আচ্ছা তারপরে প্রশ্নটা আছে তোমার, হ্যাড আই বিন আ ম্যাজিশিয়ান, আমি যদি ম্যাজিশিয়ান হতাম, আই উড রিমুভ করাপশন। তাহলে এখানে উড রিমুভ নয়, উড হ্যাভ রিমুভড করাপশন, কারণ সূত্রটা হচ্ছে হ্যাড প্লাস ভি3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস
V3 বসে। আচ্ছা, তো আশা করি কারেকশন তোমাদের হয়েছে। কারো কোনো প্রশ্নের সমস্যা থাকলে আমাকে ডাক নম্বরে বলতে পারো, স্যার এটা বুঝি নাই। আর যদি বুঝে থাকো নেক্সট লিখতে পারো। আর একটা অ্যাডভার্টাইজ, যেটা হচ্ছে যারা শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশন PDF নিতে চাও, সেটা নেওয়ার জন্য তুমি হোয়াটসঅ্যাপ SMS করতে পারো 01843852361 এই নম্বরে। একটি অ্যাড তোমাদের দেয়া হলো। তবে তোমরা বলো তো কারেকশনে কারো কোনো প্রশ্ন সমস্যা আছে কিনা, তাহলে আমাকে বলো। আচ্ছা আচ্ছা, সামি দিছে ভেজিটেবলিং, এইটাই তো সুন্দর হয়েছে না, ভেজিটেবলিং দিছ। হ্যাঁ, টেলিস আমাদের একটা সিনেমা আছে, নাম হচ্ছে অশিক্ষিত। ওই কি করে, ও হচ্ছে গ্রাম থেকে শহরে যায়। হ্যাঁ, তো এখন রাজ্জাক আছে, নায়করাজ রাজ্জাক, এ হচ্ছে তোমার গ্রামে থাকে। তো ও যখন ফিরে আসে টেলিসামাদ, তখন বলে, মানে ও ইংলিশ, মানে কথা বলে ইংলিশে, সব সব আইনজি যোগ করে, যে আঙ্কেলিং, মানে কেমন আছেন এরকম করে। তো তোমরা আইএনজি দিলে ইংলিশ হয়ে যায়, বিষয়টা এরকম। তোমরা আইএনজি দেবো ভেজিটেবলের সাথে, না সেটা না করে বরং সমস্যা। হ্যাঁ, ভেজিটেবলের সাথে আইএনজি দিছো না, ভেজিটেবলিং হয়ে গেছে, কেমন একটা অবস্থা না। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আইএনজি দেই, আমাদের একটা স্পেশাল জায়গা আছে সেখানে আইএনজিটা দেই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই তোমরা ভেজিটেবলের সাথে আইএনজি দিও না। আচ্ছা ঠিক আছে, এই নম্বরটা বোঝো নাই, এই যে দেখো এই নম্বরটা বোঝে নাই। কি এই নম্বরটা বোঝো নাই কেন? দেখো, যখন দুটি বস্তুর মধ্যে পার্থক্য দিবা, তখন মাঝখানে টু বসাতে হয়, তারপর দুটি বস্তু রাখতে হয়। যেমন আই প্রেফার ভেজিটেবলস, আমি শাক সবজিকে পছন্দ করি, টু মিট, মানে হচ্ছে মাংসের তুলনায়। দুটি জিনিসের, যেমন ধরো আমি যদি বলি যে আমি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করি, তাহলে কি বলবে? যে আই প্রেফার ফুটবল ক্রিকেট, আমি ক্রিকেটকে বেশি পছন্দ করি টু ফুটবল। ব্যাপারটা এরকম। তাহলে তোমাকে দেখো কার কার মধ্যে পার্থক্য, এখানে শাকসবজির সাথে মাংসের পার্থক্য, তার জন্য আই প্রেফার ভেজিটেবলস টু মিট। আমি তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি না, তোমরা এই টাইপের প্রশ্নই পাবা পরীক্ষায়, মানে এরকম একটু সহজ কিন্তু একটু ঘুরানো। যারা বেসিকটা পড়েছো, ভালো করে বুঝেছো, তাদের পক্ষে পরীক্ষাটা সহজ হবে। আর যারা কিন্তু জাস্ট পড়ালেখা একটু কম করেছো, তারা এই কয়দিন ধুমধারাক্কা পড়ো, নাইলে কিন্তু খবর আছে। বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক, এবার আমি তোমার চলে যাচ্ছি আমাদের পরবর্তী আইটেম তথা রিঅ্যারেঞ্জমেন্টে। রিয়ারেন্স গুলো বেশ ভালো মানসম্মত ছিল। এক কথায় প্রশ্নটা বেশ মানসম্মতই একটা প্রশ্ন ছিল। তোমাদের 22 তারিখে যে পরীক্ষা হতে পারে সেরকম একটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। আগামীকালকে আরো একটি পরীক্ষা নিব 100 নম্বরেরই, ওই সেম টাইমে সেম ভাবে। আগামীকালকে তোমাদের পরীক্ষাটা নিব আরো একটি মানসম্মত প্রশ্ন দিয়ে। দেখা যাক তোমরা কে কত পাও। এখন তোমাদেরকে সময় হচ্ছে পরীক্ষা দেওয়ার। তুমি পরীক্ষা দিতে দিতে জাস্ট প্রতিদিন কোর্স কমপ্লিট করতে করতে দেখা যাবে তুমি আর পরীক্ষাকে ভয় পাবে না। এই যে আমি প্রতিদিন পরীক্ষা নিচ্ছি, এই পরীক্ষাগুলোতে যারা যারা পার্টিসিপেট করবে, তোমার পরীক্ষার ভয় অনেক কমে যাবে। তুমি দেখবে যে তুমি আর ভয় পাচ্ছ না, পরীক্ষাটা ঠিক মতো তুমি দিতে পারছো। ঠিক আছে, পরীক্ষা দিলে হয় কি, ভয় কমে যায়। স্যার কয়টা এক্সাম নেবেন? প্রতিদিন একটা একটা করে নিব, দেখি কয়দিন পারি আমি। আচ্ছা দেখো, প্রথম বাক্যটির অর্থটা হচ্ছে এক মাঘে শীত যায় না। তাহলে ওয়ান সোয়ালো ডাজ নট মেক আ সামার, এটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য, এর অর্থ হচ্ছে এক মাঘে শীত যায় না। ওয়ান সোয়ালো ডাজ নট মেক আ সামার। ওয়ান সোয়ালো ডাজ নট মেক আ সামার। সকাল বিকালে রাতে 3 বেলা ইংলিশ পড়তেছি, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ইংলিশ পড়তে হবে, ইংলিশ পড়লে ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়। আচ্ছা, আজকাল ব্রেন ড্রেন একটি বিশাল সমস্যা। দেখো, ইংলিশটা পাশ করে যাও। ইংলিশে কেউ মানে ইংলিশে কেউ ফেল করো না। অন্যান্য সাবজেক্টের পরীক্ষা সামনের ইয়ারে প্রচন্ড রকমের খারাপ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এইটা এমন একটা টেনশন, যারা একবার ফেল করেছে তারা ভালো করে জানে এটার যন্ত্রণা কতখানি, জীবনটা বেদনা। ঠিক আছে, যদি কেউ ইংলিশে ফেল করে, আমি চাই আমার আরিফস ইংলিশ কেয়ারের সাথে যারা যারা আছে কেউই ফেল না করুক, সবাই আল্লাহর রহমতে পাশ করে যাক। আমি সে কারণে তোমাদের নিয়ে মোটামুটি ব্যস্ত থাকি। 22 তারিখের পরে ব্যস্ততা অন্যদের নিয়ে, বাট আপাতত সবকিছু স্থগিত রেখে তোমাদের নিয়ে ব্যস্ত আছি, মানে অন্যান্য ব্যাচ স্থগিত রেখে তোমাদের নিয়ে ব্যস্ত আছি পড়ানোর ক্ষেত্রে। দেখো, আজকাল মেধা পাচার একটি বিশাল সমস্যা। তো প্রথমে টুডে ব্রেন ড্রেন ইজ হলো আ গ্রেট প্রবলেম। আজকাল মেধা পাচার হচ্ছে একটি বিশাল সমস্যা। আচ্ছা, সি নম্বর, স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার। তাহলে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ আ ম্যান। স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার। তারপর হচ্ছে
এই বাক্যটা কঠিন মানে একটু নতুন তোমাদের কাছে, তোমরা পেরেছো কিনা। ক্ষমতায়ন মানে সরি শিক্ষা বা মানসম্মত শিক্ষা আমাদেরকে ক্ষমতায়নের দিকে ধাবিত করে। নারী শিক্ষা থেকে এই লাইনটা এসেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন তোমাদের জন্য, তোমরা পেরেছো কিনা জানি না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, পরীক্ষা আসার মতো। আজও পর্যন্ত পরীক্ষা আসে নাই, বাট এবছর আসতে পারে। সেটা হচ্ছে মানসম্মত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষা লিডস টু, ধাবিত করে, কোন দিকে ধাবিত করে? এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়নের দিকে। নারীকে মানে শিক্ষিত করলে, মানসম্মত শিক্ষিত করলে আমাদেরকে ক্ষমতায়নের দিকে ধাবিত করা হয়। আচ্ছা স্যার কয়টায় পরীক্ষা প্রশ্ন দেয়? আমি 9টায় প্রশ্ন দেই। এম্পাওয়ারমেন্ট লিডস টু কোয়ালিটি এডুকেশন, এটা হবে কিনা? হ্যাঁ প্রিয়াঙ্কা, এটাও হয়। আচ্ছা বলেছো তুমি এম্পাওয়ারমেন্ট লিডস টু কোয়ালিটি এডুকেশন, তাও তো হয়, তাও হয়। আচ্ছা এর পরের বাক্যটা তোমাদের কাছে আনকমন নিশ্চয়ই, এটা বোধহয় পড়ো নাই। তোমাদের কাছে 2টা বোধহয় কমন, 3টা কমন, প্রথম 3টা কমন, পরের 2টা আনকমন। আচ্ছা পার্সেভারেন্স, অধ্যবসায়, ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টুল ফর আওয়ার সাকসেস। অধ্যবসায় হচ্ছে আমাদের জীবনের জন্য সব থেকে। মাহমুদুল হাসান তপু ভাইয়া, আমি তোমাকে দুঃখের সাথে জানাচ্ছি, তোমাকে আমি ব্লগ দিতে বাধ্য হচ্ছি। কেমন? সরি, তোমাকে ব্লগ দিতে বাধ্য হচ্ছি, কারণ তুমি বেশ অফেন্ড করছো, এর জন্য তোমাকে ব্লগ দিলাম। তুমি আবার পরে অন্য আইডি দিয়ে ক্লাস করো, কেমন? থ্যাংক ইউ মাহমুদুল হাসান, আমি দুঃখিত, বেশ খানিকটা তোমাকে সহ্য করছিলাম, অলরেডি তোমাকে ব্লগ দিলাম, আমি সরি। আচ্ছা ঠিক আছে, এরপর আসো। তো এই হচ্ছে আমাদের সামারি, তোমরা বুঝতে মানে এই হচ্ছে আমাদের রিয়ারেঞ্জ, তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা এরপর আসো। ও আচ্ছা, অ্যাড চলে আসছে। অ্যাড হচ্ছে বুস্টার সাজেশনের পিডিএফ দিচ্ছি এখন শেষ মুহূর্তে। আমরা ব্যবসায়ীরা মানে হচ্ছে যারা সাজেশন ব্যবসায়ী, এক কথা হচ্ছে বুস্টার সাজেশনটা এখন তোমাদের কি বলে যে তোমার কুরিয়ার করে নেওয়া এখন সম্ভব না। তো এখান থেকে 19টি পিডিএফ ভাগ করে তোমাদের বুস্টার সাজেশন দিচ্ছি, অ্যাটলিস্ট তোমরা যাতে পড়তে পারো। 100 টাকা রাখতেছি কেন? মনে করো এটা তৈরি করতে তো বেশ খানিকটা লোক বল লাগে, তাই না? বিভিন্ন লোকের টাইপ করতে হয়। তো এর জন্য মোটামুটি এটা একটা হাদিয়া, তোমরা এটা দিয়ে মোটামুটি নিতে পারো। আর হচ্ছে কিছু শর্ত সাপেক্ষে সেটা এই নম্বর হোয়াটসঅ্যাপে এসএমএস করলে পাবে। এটা হচ্ছে তোমাদের ঐচ্ছিক ব্যাপার, তোমরা যদি নিচে চাও আর কি। তো একটা মাঝে মাঝে আসে চলে, তার জন্য একটু বলতে হয়। এবার আসো যুদ্ধে নামবো। যুদ্ধটা কি? ডব্লিউএস কোশ্চেন। এটা একটা যুদ্ধ। কেন যুদ্ধ? তোমার বিভিন্ন রকমের উত্তর হয়, এক একজন এক এক রকমের উত্তর করে। তো লিজেন্ডারি প্রশ্নের ভেরিয়েশন তৈরি হয়। একজনে বলে স্যার আমি এইভাবে লিখছি, আরেকজনে ওইভাবে লিখছো। কারটা হয়েছে? সবারটা হয়েছে। সূত্র অনুসারে যে যেভাবে করতে পারছে, যদি মিলে যায় সবারটাই হয়েছে। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, এডুকেশন লিডস এম্পাওয়ারমেন্ট টু কোয়ালিটি, হয় না? এটা হয় না। তো দেখো আমি ডব্লিউএস কোশ্চেনটা বলে দিচ্ছি। ডব্লিউএস কোশ্চেন করার জন্য আমরা যে কাজটা করে থাকি, প্রথমে একটা ডব্লিউএস দিতে হয়, তারপরে অক্সিলারি ভার্ব দিতে হয়, তারপরে সাবজেক্ট দিতে হয়, তারপরে বাকি অংশ দিতে হয়, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসমা খাতুন বলছে টুডে শেষে দিলে হবে কিনা? হ্যাঁ অবশ্যই হবে, অবশ্যই হবে। বলছে এডুকেশন লিডস এম্পাওয়ারমেন্ট টু কোয়ালিটি, না এটা হয় না, এটা হয় না। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের স্যার বুস্টার সাজেশনটা ফ্রি। আসলে ফ্রি দিলে এটা একটা বিষয় না, মানে জাস্ট যেহেতু এর পিছনে লোকজন কাজ করে, ফ্রি আসলে দেওয়া যায় না, সরি। ঠিক আছে, আচ্ছা দেখো আমি সেন্টেন্স কারেকশনের উত্তরগুলো বলছি। আমরা ডব্লিউএস কোশ্চেন, সরি সেন্টেন্স কারেকশন আর ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদেরকে সব সময় ডব্লিউএস কোশ্চেন আগে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, বাকি অংশ, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা গেল। দ্য ট্রেন রানস 80 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি ঘন্টায় 80 কিলোমিটার যায়। আচ্ছা কত দূর যায়? হাউ ফার। সেক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে কত দূর। হাউ ফার, কত দূর মানে হাউ ফার। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ ফার। আচ্ছা 8:38 সময়ে নেটে একটা বাড়ি মারবে। আমি তোমাদেরকে বলবো তোমরা কেউ চলে যেও না, একটু বাড়ি মারবে 8:38 মিনিটে। একটু সমস্যা হয়, আমার ফোনে একটু সমস্যা আছে, ওইটা একটু বাড়ি মারে 8:38 মিনিটে। তোমরা খুব ভয় পাবে না, লাইভ কেটে যায় নাই, ভয় নাই। আচ্ছা দেখো কি বলছে। তোমার হাউ ফার অক্সিলারি ভার্ব ডাজ, সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, বাকি অংশ রানস
পার আওয়ার না বলে রান পার আওয়ার। আমাদেরকে প্রথমে ডব্লিউএস বসালাম, হাউ ফার, অক্সিলারি এস বাই এস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, বাকি অংশ হচ্ছে রান পার আওয়ার। কেমন? অঞ্জনা বলেছো কি যে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য রাইট অফ বার্থম্যান, না হয় নাই। তারপর হচ্ছে এডুকেশন লিডস টু কোয়ালিটি এম্পাওয়ারমেন্ট, এটা অবশ্য হয়। হোয়াট ডিড মেক হিম হ্যাপি, হোয়াট ডিড মেক হিম হ্যাপি, হোয়াট ডিড, কোন দিকে গেছো তুমি? আচ্ছা এটা পরে বলি, পরে যাই ওখানে। আচ্ছা তারপরে আসো, এটা হয়েছে। আবার তুমি যদি এই প্রশ্নটি ইন্ডিপেন্ডেন্স এজ এ ম্যান বার্থ রাইট অফ দ্য, না এটা হয় নাই। হাউ ফাস্ট দিয়ে করলে পার বাদ যাবে। অঞ্জনা তোমার উত্তর একটাও হয় নাই, শেষেরটা নেওয়া যায় বাট দ্বিতীয়টা হয় নাই। আচ্ছা দেখো, হাউ ফাস্ট দিয়ে করলে পার সহ 80 কিলোমিটার বাদ যায়। হাউ ফাস্ট কখন বসে? যখন পার অথবা মানে তোমার অ্যাড থাকে, মানে অ্যাড 50 কিলোমিটার বা পার 50 কিলোমিটার যখন থাকে তখন তোমার বাদ যায়। তখন হাউ ফাস্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে ডাস, সাবজেক্ট হচ্ছে ট্রেন, বাকি অংশ শুধু রানস থেকে রান। আর যদি তুমি মনে করো সাবজেক্ট বাদ দিয়ে প্রশ্ন করতে চাও, সেক্ষেত্রে তুমি সাবজেক্টের জায়গায় শুধু হোয়াটটা বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো তো তোমরা কোন ভাবে করেছো, তোমাদের প্রশ্নের ভেরিয়েশনস আছে কিনা। তো সেক্ষেত্রে তোমরা যে যেভাবে করেছো সে সেভাবে উত্তরটা সবাই একটু ম্যাচ করে নাও। আচ্ছা ঠিক আছে। হাউ লং দিয়ে হবে না, না না না, হাউ লং তোটা কখন হয়? হাউ লংটা হয়তো তোমার কতক্ষণ বোঝাতে, মানে এটা সময় বোঝাতে, হাউ লং মানে কতক্ষণ। আচ্ছা প্রশ্ন করছে ডুডাস কখন হয়। তুমি যদি এখন ডুডাসের প্রশ্ন করো তাহলে তো বলো তো আমরা একটু ঝামেলাই আছি। ডুডাস বিষয়টা তো অনেক সহজ বিষয়, যে প্রেজেন্ট টেন্সে ডু, এস বাই এস থাকলে ডাস, ডাসটা মাথার উপর দিয়ে চলে যায়। তাহলে তুমি তো ক্লাসই করো নাই, তোমার তো মনে হয় ফেলের কাছাকাছি আসো তুমি ভাইয়ারা। ডুডাস নিয়ে সমস্যা আছো, ডব্লিউএস কোশ্চেনের ডুডাস দিয়ে সমস্যা আছো, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তোমরা ফেলের দ্বার প্রান্তে আছো। তো ওর থেকে দূরে যাওয়ার জন্য, ফেলের দ্বার প্রান্ত থেকে দূরে যাওয়ার জন্য ক্লাসগুলো দেখতে হবে ভাইয়া, নাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এটা আগে থেকে বলে রাখলাম। এখনো পর্যন্ত যে ডব্লিউএস কোশ্চেনের ডুডাস বোঝো না, ডিড বোঝো না, তাহলে তার ঘোরতর সমস্যা আছে। মানে ঘোরতর সমস্যা ভাইয়া। অনার্সের পাসটা এত সহজ না, গ্রামারের সাবজেক্ট এটা, এটা এটা রাইটিং পার্টের সাবজেক্ট না, এটা এটা প্যাসেজ পার্টের সাবজেক্ট না। অনার্স মানে গ্রামারের সাবজেক্ট, অনার্স সেকেন্ড ইয়ারটা গ্রামারের সাবজেক্ট। তুমি যদি এখনো ডুডাস ডিটের সমস্যাটা তোমার মধ্যে থাকে, এটা তোমাকে আমি ইনসাল্ট করছি না, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা পার্সোনালি কেউ নিও না। এখনো পর্যন্ত যারা ডব্লিউএস কোশ্চেনের ডুডাস ডিট বোঝো না, তোমরা আরিফ স্যারের ইউটিউব চ্যানেলে গিয়ে, মানে আমি স্যারের ইউটিউবে গিয়ে ক্লাসগুলো দেখো, নাহলে খবর আছে কিন্তু, মানে পারতেছো না যেহেতু, আমি স্যার বা অন্য যে কোনো স্যারের কাছ থেকে ক্লাসগুলো দেখো। এখনো যদি ডুডাস ডিটের সমস্যা থাকে তাহলে একটু সমস্যাই, সো একটু দেখো ক্লাসগুলো। এর ব্যাখ্যা তো এখন বিস্তারিতভাবে দেওয়ার টাইম না, তাই না? এগুলো দেওয়া হয়ে গেছে, ক্লাসগুলো করাইছি, ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই আছে, একটু দেখে নাও। কেমন ভাইয়া? ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। এখনো যাদের ডুডাস ডিট নিয়ে সমস্যা আছে তারা ক্লাসগুলো অবশ্যই দেখে নেবা, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আমি কিছু পারি না আর, আচ্ছা ঠিক আছে, ক্লাসগুলো দেখে নাও তাহলে অবশ্যই পারবে। আচ্ছা এরপর আসো বি নম্বরটা, দ্য নিউজ অফ হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, তার ব্রিলিয়ান্ট রেজাল্টের সংবাদ, মেড হিম হ্যাপি, তাকে সুখী করেছিল। খুবই ভালো কথা। কি তাকে সুখী করেছিল সেটা তুমি সাবজেক্টটাকে বাদ দিয়ে, সাবজেক্টকে, এই যে ভার্ব হচ্ছে মেড, এই মেড ভার্বের আগ পর্যন্ত যা আছে উহাকে সাবজেক্ট বলা হয়। তাহলে পুরো সাবজেক্টটা বাদ দিয়ে, সাবজেক্ট যদি একটা ব্যক্তি হয় তুমি বসাবা হু, আর যদি সাবজেক্ট একটা বস্তু হয় তাহলে তুমি বসাবা হোয়াট। এখন তুমি দেখো সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে দ্য নিউজ অফ হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, তার ব্রিলিয়ান্ট রেজাল্টের সংবাদ। তো এটার জায়গায় একটা হোয়াট বসিয়ে দেবা। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার হোয়াট ডিড মেক হিম হ্যাপি, এটা হবে না? না, কেন হবে? বাক্যে সাবজেক্ট বাদ দিয়ে যখন তুমি ডব্লিউএস কোশ্চেন করবা, রোল নাম্বার 7 আমি কি পড়াইছি, যখন বাক্যের সাবজেক্ট বাদ দিয়ে ডব্লিউএস করতে হয় কোনো পরিবর্তন করতে হয় না, জাস্ট সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা বসিয়ে দিয়ে মুড়ি খাইতে হয়, আর কিচ্ছু করা লাগে না। তো এখানে সাবজেক্টের জায়গায় আমি ডব্লিউএসটা বসিয়ে দিলাম হোয়াট, মেড হিম হ্যাপি, শেষ, দরবার খতম। কেমন গেল? এরপর আসো, স্যার হুইচ কখন হয়? হুইচ দিয়েও হয়, হুইচ মেড হিম হ্যাপি এটাও হয়, তবে হুইচ না দিয়ে তোমরা হোয়াট দিবা। হুইচ মানে কোনটি, যখন একটা অপশন তৈরি হয় তখন তুমি হুইচ দেবা, বাট হোয়াট দিয়ে করলেই ভালো হয়। আচ্ছা এটা গেল। এখন যদি আমরা কখনো ডান পাশের অপশন, মানে গেল সাবজেক্ট বাদ দিয়ে করলাম এটা,
এখন যদি সাবজেক্ট বাদ না দিয়ে আমরা ডান পাশের তথ্য বাদ দিয়ে করি যে দ্য নিউজ অফ হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট মেড হিম হ্যাপি, তাকে তোমার হচ্ছে তার ব্রিলিয়ান্ট রেজাল্টের সংবাদ তাকে খুশি করেছিল। কি করেছিল? খুশি করেছিল। যখন তুমি ডান পাশের কোনো তথ্য দিয়ে প্রশ্ন করবা তখন তোমাকে সূত্রে চলে যেতে হবে। সূত্রটা কি? প্রথমে ডব্লিউএস, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তো সেক্ষেত্রে হ্যাপি বাদ দিয়ে হোয়াট দিয়ে করতে পারো। তাকে কি করেছিল? সুখী করেছিল। তাহলে প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হোয়াট দিলাম, এরপর অক্সিলারি ভার্ব এখানে রয়েছে মেড, এর জন্য ডিড, যেহেতু ভি টু থাকলে ডিড বসাতে হয়, দিলাম ডিড। এরপর সাবজেক্টটা তো অনেক বড়, হাইব্রিড সাবজেক্ট, ঠিক আছে, দিলাম হাইব্রিড সাবজেক্টটাকে দ্য নিউজ অফ হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, এই সেই সাবজেক্ট, কুখ্যাত সাবজেক্ট, বড় সাবজেক্ট, দ্য নিউজ অফ হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট দিলাম, সাবজেক্টও হয়ে গেল। এরপর বাকি অংশ, তো বাকি অংশে থাকলোটা কি? মেড হিম ছিল। তো তোমরা জানো ডিড বসালে মেড তো আর মেড হবে না, মেক হয়ে যাবে, মেক হিম। শেষ। 4টা জিনিস মেনটেন করলাম, শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। 5টা জিনিস মেনটেন করলাম, আমার ডব্লিউএস কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে হোয়াট ডিড দ্য নিউজ অফ হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট মেক হিম, শেষ। তোমরা পারছো কিনা দেখি, পারছো কিনা? আচ্ছা, হোয়াট ডিড দ্য নিউজ অফ হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট মেক হিম, সাবাস, এই তো হয়েছে ফাতেমা, ঠিক আছে। সি নম্বরটা হোয়েন ওয়াজ শেক্সপিয়ার বর্ন ইন দেওয়া যাবে না, ইন দেওয়া যাবে না, ইন দেওয়া যাবে না। সি নম্বরটা ভুল, ভুল তুলছেন স্যার? ও হ্যাঁ, আমি ভুল তুলছি, এখানে বোধহয় ভুল তুলছি না, আমি তো হোয়েন দিয়ে প্রশ্ন করে আবার লিখছি, এটা তো আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। আচ্ছা, এটা টাইপিং এ মিস্টেক হয়েছে, সরি। আচ্ছা, ঠিক আছে। এরপর আসো সি নম্বর। শেক্সপিয়র ওয়াজ বর্ন ইন 1564। শেক্সপিয়র 1564 সালে জন্মগ্রহণ করেছিল। কখন জন্মগ্রহণ করেছিল? 1564 সালে। তাহলে হোয়েন, তো ইন 1564 বাদ যাবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়েন, অক্সিলারি ভার্ব ওয়াজ, সাবজেক্ট হচ্ছে দ্য শেক্সপিয়র, বাকি অংশ বর্ন, শুধু বর্ন। হোয়েন ওয়াজ শেক্সপিয়র বর্ন। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকে বলেছো স্যার আপনার ক্লাসগুলো করে এখন মনে হয় পাস করবো। আলহামদুলিল্লাহ, তোমাদের এই কনফিডেন্সটা তৈরি হয়েছে, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অথবা তুমি 7 নম্বর সূত্র অনুসারে করতে পারো। সাবজেক্ট শেক্সপিয়রের জায়গায় যেহেতু একটা ব্যক্তি, তাই শুধু হু বসিয়ে দিলে আর কোনো পরিবর্তন করতে হয় না, শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএস করিয়ে দিলে শেষ। হু ওয়াজ বর্ন ইন 1564। আচ্ছা, হোয়েন ওয়াজ শেক্সপিয়র বর্ন, হ্যাঁ এটাই হবে, হ্যাঁ সেটাই আমি করেছি। হোয়েন ওয়াজ শেক্সপিয়র বর্ন, শেক্সপিয়র সাহেব কখন জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, গেল, ঠিক আছে। এরপর আসো ডি নম্বর। শি কামস টু মাই হোম ওয়ান্স এ উইক, সে আমার বাড়িতে সপ্তাহে একবার আসে। প্রশ্ন হচ্ছে কতবার আসে, কতবার, কতবার, কতবার ইংরেজি ওয়ান্স দিয়ে করলে হাউ অফেন দিয়ে করতে পারো। তোমার হাউ অফেন, ওয়ান্স এ উইক বাদ দিতে পারো, বা শুধু ওয়ান্সও বাদ দিতে পারো, ইচ্ছা। ওয়ান্স এ উইক বাদ দিয়ে করলাম, কতবার আসে? সপ্তাহে একবার আসে। তাহলে হাউ অফেন মানে হচ্ছে কতবার। তো আমাদের ডব্লিউএস কোশ্চেন করতে গেলে প্রথমে ডব্লিউএস, তারপরে অক্সিলারি, হাতের 5। 1 নম্বরে ডব্লিউএস, 2 নম্বরে অক্সিলারি, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে বাকি অংশ, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আসো 1 নম্বরে ডব্লিউএস হচ্ছে কি? হাউ অফেন। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, অক্সিলারি কামস থেকে ডাস, 3 নম্বরে সাবজেক্ট হচ্ছে শি, 4 নম্বরে বাকি অংশ কামস টু মাই হাউস হবে কাম টু ইয়োর হাউস। দুইটা পরিবর্তন, এসটা কাটা গেছে কেন? যে ডাজের কারণে। মাইটা ইয়োর হয়ে যায়, সেটা তো জানো সবাই। আই থাকলে বা উই থাকলে ইউ হয়ে যায়, মাই বা আওয়ার থাকলে ইয়োর হয়ে যায়। তো সেটা ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়ে যায়। কামস টু মাই হাউস থেকে কাম টু ইয়োর হোম, সরি হাউস না হোম। তো এটা হয়েছে তোমাদের নিশ্চয়ই, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ তোমরা ক্লাসগুলো করবে, যারা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো করো নাই, পাস করার জন্য তোমরা ক্লাসগুলো ঠিক মতো করলে নিশ্চিত পাস করে দেবে ইনশাআল্লাহ। ক্লাসগুলো ইউটিউবে আছে, ফ্রিতে আছে, তোমরা সবাই দেখে নিতে পারবে। আচ্ছা, গেল। এরপর এ নম্বর, আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে কোথায় কোথায় সে যায় প্রতি সপ্তাহে একবার, কোথায় যায়? তার গ্রামে বা তার বাড়িতে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি তোমার এখানে যদি টু মাই হাউসটা বাদ দিয়ে করি, সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি কামস থেকে ডাস, সাবজেক্টটা শি, বাকি অংশ কাম ওয়ান্স এ উইক, শেষ। হোয়েন দিয়ে করা যাবে না, খবরদার। ডি নম্বর, হোয়েন দিয়ে করা যাবে না। ওয়ান্স এ উইক এগুলো হোয়েন দিয়ে জীবনে হয় না, এটা হাউ অফেন দিয়ে করতে হয়, হাউ অফেন দিয়ে করতে হয়, হাউ অফেন দিয়ে করতে হয়। খবরদার কেউ হোয়েন দিয়ে করবে না। ভাইয়া ডি নম্বরটা হোয়েন দিয়ে করলে হবে নাকি? না না, খবরদার, এটা ডি নম্বর হোয়েন দিয়ে করলে হয় না, হয় না, হয় না।
ই নম্বর, দ্য জার্নি ওয়াজ ভেরি প্লেজেন্ট। এর সর্বনাশে, এই বাক্যটা খুবই কঠিন হয়ে গেল তোমাদের জন্য। না কঠিন না, সহজই তো। জার্নিটা খুবই প্লেজেন্ট ছিল, তাহলে জার্নিটা কেমন ছিল? হাউ ছিল, হাউ কেমন ছিল? তাহলে আমাদেরকে 1 নম্বরে ডব্লিউএসটা হাউ। 2 নম্বরে অক্সিলারি হচ্ছে ওয়াজ। 3 নম্বরে সাবজেক্ট হচ্ছে দ্য জার্নি। হাউ ওয়াজ দ্য জার্নি, জার্নিটা কেমন ছিল? জার্নিটা ফাটাফাটি ছিল, কারণ জার্নিটা ঘাগর থেকে মধুমতি নদীর তীরে হয়েছিল, তার জন্য খুবই ভালো হচ্ছিল জার্নিটা, চমৎকার জার্নি ছিল। আচ্ছা এরপর আসো, আচ্ছা গেল এটা। এরপর আসো, তোমার হচ্ছে জার্নিটা কেমন প্লেজেন্ট ছিল, সেক্ষেত্রে হাউ প্লেজেন্ট দিয়ে উত্তরটা করতে পারো। হাউ প্লেজেন্ট দিয়েও করা যায়, যারা পেঁচাইতে চাও তারা হাউ প্লেজেন্ট দিয়েও করতে পারো। সেটা হচ্ছে কি, প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হাউ প্লেজেন্ট, 2 নম্বর অক্সিলারি ওয়াজ, সাবজেক্টটা হচ্ছে দ্য জার্নি, শুধু ভেরিটা বাদ গেল, মানে ভেরি প্লেজেন্ট বাদ গেল। তোমরা কে কোন ভাবে করেছো একটু মিলিয়ে নাও। শেষ, আচ্ছা গেল। ডি নম্বরটা কি হু দিয়ে করা যাবে? না, ডি নম্বরটা প্রোনাউন, হি সি এগুলো হু দিয়ে করা যায় না। তোমরা যদি কোনো ব্যক্তির নাম পাও, বস্তুর নাম পাও, মানে নাউন পাও, তাহলে তুমি হু বা হোয়াট দিয়ে করতে পারো। হোয়াইজ বাগেরহাট ফেমাস ফর, কোনটা? এটা না? আচ্ছা এফ নম্বর, আই মেট মাই ইংলিশ টিচার ইয়েস্টারডে, গতকাল আমি আমার ইংলিশ টিচারের সাথে দেখা করেছিলাম। তো প্রশ্ন হচ্ছে, মাই ইংলিশ টিচারের জন্য তুমি হুম দিয়ে করতে পারো, অথবা কখন, হোয়েন দিয়ে করতে পারো, অ্যাজ ইউ উইশ। তো সেক্ষেত্রে তুমি যদি হুম দিয়ে করো, আমাদের প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুম, 2 নম্বরে অক্সিলারি মেট রয়েছে ভি2, তার জন্য ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ মিট না বলে মেট, যেহেতু ভি2টা ভি1 হয়ে যায়, মেট থেকে মিট হয়ে গেল ইয়েস্টারডে। আর যদি তুমি ইয়েস্টারডে বাদ দিয়ে করো সেটাও পারো, সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, অক্সিলারি ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ মিট মাই ইংলিশ টিচার না বলে তুমি বলবো মিট ইওর ইংলিশ টিচার। দেখো তো হয়েছে কিনা। এরপর আসো, সরি জি নম্বর, বাগেরহাট ইজ ফেমাস ফর শ্রিম্প। বাগেরহাট চিংড়ির জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? চিংড়ি। শুধু চিংড়ি বাদ দিলে হোয়াট, আর যদি তুমি ফর চিংড়ি বাদ দাও তাহলে হোয়াই। দুই ভাবেই করা যায়, তোমাদেরকে আমি আগেও শিখিয়েছি। তো যদি আমরা শুধু নাউন বাদ যায় তাহলে তোমাদেরকে করতে হয় হোয়াট দিয়া, আর যদি তোমার শুধু তোমার ফর প্লাস নাউন বা বস্তু বাদ যায় তাহলে তোমাকে করতে হবে হোয়াই দিয়া। তো শুধু স্ট্রিম বাদ দিলে প্রথমে ডব্লিউএস হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট বাগেরহাট, বাকি অংশ ফেমাস ফর। আর যদি ফর বাদ দিয়ে করি তাহলে হোয়াই, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি ইজ, সাবজেক্ট বাগেরহাট, বাকি অংশ ফেমাস, শেষ। হোয়াই ইজ বাগেরহাট ফেমাস। ইউর হবে তো, হ্যাঁ ইউর হবে, কোনটা 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 বলো তো? আচ্ছা ঠিক আছে, হোয়াই ইজ বাগেরহাট ফেমাস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডব্লিউএস কোশ্চেন। তোমার মনে করো পরীক্ষা কিন্তু একটা রকমের উত্তর করবা, আমি অনেকভাবে দেখাইছি, তুমি অনেকভাবে লিখবা না, তুমি কিন্তু একভাবে লিখবা, ঠিক আছে? একাধিকভাবে লেখা যাবে না, জাস্ট একভাবে লিখবা। শেষ হয়ে গেল। স্যার রিপ্লাই করেন না, দেখো রিপ্লাই করলে ক্লাস অনেক রাইট হয়ে যাবে, এর জন্য যেগুলো কমেন্ট রিপ্লাই করা প্রয়োজন সেটা করি, বা যেটা চোখে বাঁধে আর কি। আর যেটা আমি ক্লাসের দিকে বেশি মনোযোগ দিচ্ছি, তোমরা একটু সবাই খেয়াল করো, আমার উত্তরগুলো বোধহয় ক্লাসের মধ্যেই আছে। কেমন? তোমরা অনেকে বিকল্পভাবে লেখো, বিকল্পভাবে উত্তর হবে না বলে আমি উত্তরটা দেই না। স্যার লাইভটা কি ইউটিউবে পাওয়া যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা গেল। এরপর আর্টিকেল তোমরা পেরেছো কিনা আমি একটু তোমাদেরকে বলি। পরীক্ষায় কিন্তু আর্টিকেলে শুধু উত্তরটা লিখতে হবে। পরীক্ষা কিভাবে উপস্থাপন করবে? আনসার টু দ্য কোশ্চেন নং 6 লিখে এ নম্বরে, বি নম্বরে, সি নম্বরে, ডি নম্বরে, ই নম্বরে, এভাবে উত্তরটা করবে। তো সেক্ষেত্রে দেখো, ফেরদৌসি ওয়াজ অন অফ দা, কেন দা? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিটাকে দা বসে। তো ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ দা গ্রেটেস্ট পোয়েটস অফ পার্সিয়া। ফেরদৌসি ছিলেন পারস্য সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত কবি। হি রোট, তিনি লিখেছিলেন দা শাহনামা। কেন? বিখ্যাত কোন গ্রন্থের আগে দা বসে, এটা একটা মহাকাব্যের নাম, এর জন্য রোট দি শাহনামা ইন অনার অফ সুলতান মাহমুদ। ইট ইজ অ্যান এপিক, এটি হয় একটি মহাকাব্য, তাহলে ইট ইজ অ্যান এপিক। দি সুলতান, সুলতান টি,
নির্দিষ্ট করে বুঝিয়েছে এবং এখানে কিন্তু একটা লক্ষ্য রাখার বিষয়, টিটা বড় হাতের হবে। তোমরা যদি টিটা ছোট হাতের অক্ষর দাও এখানে কিন্তু নম্বরটা পাচ্ছ না, কারণ তোমার হচ্ছে টিটা এখানে বড় হাতের অক্ষর হবে। বাক্যের প্রথমে যেহেতু শূন্যস্থানটা রয়েছে, ফুল স্টপের পরে যদি শূন্যস্থান অর্থাৎ বাক্যের প্রথমে যদি শূন্যস্থান থাকে, তোমাকে অবশ্যই টিটা বড় হাতের দিতে হবে, বা এটা বড় হাতের দিতে হবে, বা অ্যানটা বড় হাতের দিতে হবে, মানে এটা প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিতে হবে। তো দি সুলতান প্রমিস টু গিভ হিম এ পিচ অফ গোল্ড, এক টুকরা স্বর্ণমুদ্রা যে দিতে চেয়েছিল। আচ্ছা, কিন্তু স্যার বুস্টার বইয়ে কি বলে এসব ভুল কথা। আর্টিকেলে এলোমেলো অ্যান্সার হতে, দুই একটা জায়গায় একটু দুরকম অ্যান্সার হতে পারে। আচ্ছা ঠিক আছে, হোয়াট ওয়াজ ভেরি প্লেজেন্ট হবে, হ্যাঁ হবে, হোয়াট দিয়ে করা যাবে ওটা। আন্ডারলাইন করবো না, না আন্ডারলাইন করবা কেন, আন্ডারলাইন করবা না। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা গেল। এরপর আর্টিকেলটা তোমাদের নিশ্চয়ই হয়েছে। এরপর আমাদের 7 নম্বর, অ্যাডভার্টাইজ আছে একটা, যারা যারা বুস্টার সাজেশন নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করবা। অ্যাডভার্টাইজটা বলা শেষ হয়ে গেল। রাইট ফর্ম অফ ভার্বস, শুধু রাইট ফর্ম অফ ভার্বস পরীক্ষা শুধু উত্তর বাক্যটি অথবা শুধু উত্তরটি লিখবে, ইচ্ছা তোমার। তোমরা অনেক প্রশ্ন করে স্যার পুরোটা লিখবো নাকি শুধু উত্তর লিখবো, তোমার ইচ্ছা, পুরোটাও লিখতে পারো শুধু উত্তরও লিখতে পারো। এ নম্বর, দ্য বয় ওয়ার্ক সিন্স মর্নিং, ছেলেটি সকাল থেকে কাজ করছে। তো কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এখানে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। তো দা কি বলে যে তোমার আচ্ছা দেখো হয়েছে কিনা। আচ্ছা, দ্য বয় হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। ডি নম্বর, বি নম্বর, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যানেজার ম্যাঙ্গোস ড্যাশ নট গুড। আমরা দেখবো যে অফ এর বাম পাশে কি আছে, তো সাবজেক্ট হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটির জন্য ইজ বসবে, আর বসবে না। দেখো তো তোমরা কার কার হয়েছে একটু মিলিয়ে নাও। আর্টিকেলের নিচে কি দাগ দিতে হবে, না দিতে হবে না। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। মাহফুজা আক্তার আপনি খুব সুন্দর করে বুঝান, থ্যাংক ইউ। হি ফোনড মি, সে আমাকে ফোন দিয়েছিল আফটার। এই নম্বরটা, এই প্রশ্নটা একটু বুঝতে তোমাদের অসুবিধা হতেই পারে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। তোমাদের সূত্রটা মনে আছে কিনা, আফটারের ক্ষেত্রে আমরা কি বসাই, আফটারের ক্ষেত্রে আফটারের বাম পাশে ভি2 বসে, ডান পাশে বসে হ্যাড প্লাস ভি3, ডান পাশে বসে হ্যাড প্লাস ভি3। তাহলে আমাদের প্রশ্নটা করেছে আফটারের ডান পাশে, তাহলে আফটার ডান পাশে যেহেতু করেছে উত্তরটা আসবে হ্যাড প্লাস ভি3। তাহলে এখন দেখো ব্র্যাকেটে যে ভার্বটা আছে তার হ্যাড প্লাস ভি3 বসবে, টু হ্যাভ আছে। কিন্তু দুঃখের কথা, দুঃখের সাথে বলতে হয়, সেটা হচ্ছে হ্যাভ এর পাস্ট টেন্সটা হচ্ছে হ্যাড, এর পাস্ট পার্টিসিপলটাও কি বলো, হ্যাড। তাহলে আমরা কি দাঁড়াবে এবার উত্তরটা, আমাদের ডান পাশের উত্তরটা হবে হ্যাড প্লাস ভি3। আচ্ছা প্রথমে হ্যাডটা তো বসাই, তারপরেটা পরে দেখবো না, আগে হ্যাডটা বসাই। এই লিখলাম হ্যাড, এবার প্লাস ভি3। এখন ব্র্যাকেটে যে ভার্বটা আছে, টু তো থাকলে মনে করো টু সবসময় বাদ যায়, এটা তো সবাই জানো। তো হ্যাভ আছে, এই হ্যাভের ভি3 বসবে। তাহলে হ্যাভের ভি3টা কি বলতো, হ্যাভের ভি3টা আমরা জানি হ্যাভের ভি1 হ্যাভ, হ্যাভের ভি2 হ্যাড, হ্যাভের ভি3 হ্যাড। তাহলে এখানে হ্যাড, এখানে দুইটা হ্যাড কেন বসলো, ওই যে প্রথম হ্যাডটা হচ্ছে সূত্রের হ্যাড, আর দ্বিতীয়টা যে ভি3 বসবে, ব্র্যাকেটে হ্যাভ আছে, ওই হ্যাভের ভি3টা হ্যাড, কাজেই হ্যাড হ্যাড। এটা বুঝছো কিনা তোমরা, দেখো এটা বুঝছো কিনা, এটা তোমরা বুঝছো কিনা। হ্যাড হ্যাড, কেন হ্যাড হ্যাড, কেন হ্যাড হ্যাড, কেন হ্যাড হ্যাড, প্রথম হ্যাডটা সূত্রের হ্যাড, কারণ আফটারের পরে শূন্যস্থান থাকলে আমাকে হ্যাড প্লাস ভি3 বসাতে হবে। তো প্রথম হ্যাডটা হচ্ছে আমার সূত্রের হ্যাড, দ্বিতীয় হ্যাডটা কেন আসলো, ওই যে ভি3, তো হ্যাবের ভি3 কিন্তু হ্যাড, তার জন্য হ্যাড হ্যাড, দুইটা হ্যাড। ক্যাপিটাল না দিলে কি কাটা যাবে, হ্যাঁ অবশ্যই কাটা যাবে, তুমি ক্যাপিটাল না দিলে অবশ্যই কাটা যাবে। এরপর আসো ডি নম্বর, উড ইউ মাইন্ড গিভ মি ইয়োর ড্রেস, তুমি কি তোমার ড্রেসটা আমাকে দিবে। আচ্ছা, তো এখানে মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি বসে, তোমরা জানো যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড ওর্থ, এরপর শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। তো এখানে গিভ থেকে গিভিং হবে, হয়েছে কিনা তোমাদের। শুধু একটা হ্যাড দিলে হবে না, দুটো হ্যাড দিতে হবে। কি নম্বর,
হি স্পিক্স অ্যাজ দো, তো অ্যাজ দোর ক্ষেত্রে বা অ্যাজ ইফ এর ক্ষেত্রে, অ্যাজ দো অ্যাজ ইফ এর ক্ষেত্রে তোমার বাম পাশে V1 থাকলে ডান পাশে V2 বসে। তো এখানে তোমাকে ডান পাশে প্রশ্নটা করেছে, তাহলে এখানে স্পিক্স রয়েছে, তাই ডান পাশে V2 বসবে, নো থেকে নিউ বসবে। তো হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন মনে হয় সে সবকিছু জানে। এফ নম্বর আর একটা প্রশ্ন, জাস্ট, তো জাস্ট অলরেডি এভার লেটলি থাকলে আমাদের সূত্রটা হচ্ছে কি বলো, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 বসে। কিন্তু কথা হচ্ছে যদি জাস্ট এটা বাক্যের মাঝখানে থাকে, জাস্ট অলরেডি এগুলো, তাহলে তোমাকে হ্যাভ অথবা হ্যাজ এর পরে সেটাকে রাখতে হয়। তো সেক্ষেত্রে দেখো আমাদের সূত্র অনুসারে প্রথমে হ্যাভ অথবা হ্যাজ, এর জন্য হ্যাভ বসবে, তারপর V3 হচ্ছে হ্যাভের V3 হ্যাড, মাঝখানে জাস্টটা বসাতে হবে। তাহলে হ্যাভ জাস্ট হ্যাড হয়েছে কিনা দেখো, ঠিক আছে। জি নম্বর, ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, উই চেঞ্জ থেকে চেঞ্জ আওয়ার ডিরেকশন। তোমরা হয়েছে কিনা তোমরা সবাই একটু মিলিয়ে নাও তোমাদের 5টা হয়েছে কিনা। আচ্ছা থ্যাংক ইউ, অনেকেরই সবগুলো হয়েছে, থ্যাংক ইউ। রাইট ফর্ম অফ ভার্বস কি শুধু উত্তর লিখতে হবে? আচ্ছা, পরীক্ষায় শুধু উত্তর বাক্যটি লিখবে অথবা শুধু উত্তরটি লিখবে, তোমাদের ইচ্ছা, পুরোটা লিখতে পারো বা শুধু উত্তরটাও লিখতে পারো। তো এই গেল তোমার রাইট ফর্ম ভার্বস। এই নম্বরটা আর একটু বুঝান ভাইয়া। এই নম্বরটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর বাম পাশে স্পিক্স রয়েছে, V1 রয়েছে, তো V1 থাকলে ডান পাশে V2 বসে, তো নোর V2 কি নিউ। অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর বাম পাশে V1 থাকলে ডান পাশে V2 বসে, তাহলে এখানে দেখো তোমার স্পিক্সটা প্রেজেন্ট টেন্স, তার জন্য নোর V2 নিউ। তুমি ক্লাসগুলো দেখবে, রাইট ফর্ম অফ ভার্বস এর উপর ক্লাস দিয়েছি, সেগুলো তোমরা দেখবে। আচ্ছা ফাইন। আচ্ছা এরপরের আইটেমটা চলে যাচ্ছে, এরপরের আইটেমটা কি ছিল? ও অ্যাডভার্টাইজ আছে, যারা PDF নিতে চাও সাজেশনস তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা অ্যাডভার্টাইজ বারবার আসার জন্য আমি দুঃখিত। আচ্ছা এরপর আসো 8 নম্বর, পাংচুয়েশন মার্ক। শুধু পরীক্ষা উত্তর বা কোটি মানে উত্তরটা লিখবে, প্রশ্ন ওঠানোর দরকার নেই। আনসার দ্য কোশ্চেন অন 8 লিখে, এখানে 8 হবে, 8 লিখে তোমরা লিখবে। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন ব্যক্তির নাম, এর জন্য বড় হাতের উইলিয়াম, ডব্লিউটা বড় হাতের, ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সাহেব ওয়াজ বর্ন, তিনি জন্মেছিলেন, অ্যাট ককারমাউথ, ককারমাউথ in 1770। আচ্ছা ফুল স্টপ। হি ওয়েন্ট, তিনি গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? টু সেন্ট, টু এসটা বড় হাতের, সেন্ট জন কলেজ, তিনি জন কলেজে গিয়েছিলেন। ক্যামব্রিজ কমা, কারণ এটা একটা স্থানের নাম ক্যামব্রিজ, তার জন্য কমা বসবে, ক্যামব্রিজ। আচ্ছা ইন 1787, 1787 সালে। হি ওয়াজ অ্যাট্রাক্টেড, তিনি আকর্ষিত হয়েছিলেন, তিনি আকর্ষিত হয়েছিলেন বাই দ্য আইডিয়ালস অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, আচ্ছা ফুল স্টপ। নতুন করে বাক্য শুরু, আফটার কামিং ফ্রম ফ্রান্স, কামিং ফ্রম ফ্রান্স, আমি ফ্রান্স থেকে আসার পরে কমা, কেন কমা? সাবজেক্ট এটাকে যাই লেখো কমা বসাতে হয়, তাহলে হি যেহেতু সাবজেক্ট, এটাকে যা লিখেছি এটাকে অ্যাডভার্ব বলা হয়। সো টু সেপারেট অ্যাডভার্ব ফ্রম দ্য সাবজেক্ট ইউ মাস্ট ইউজ আ কমা বিটুইন সাবজেক্ট এন্ড অ্যাডভার্ব। সো এখানে হির পরে আগে একটা কমা বসবে, তাই কমাটা আমি দিচ্ছি, দৃশ্যমান করেই দিচ্ছি। হি, আচ্ছা সেটেল ডাউন, হি সেটেলড ডাউন উইথ দ্য সিস্টার, সে বসবাস করা শুরু করলো কার সাথে? তার বোনের সাথে, ডরোথি, তার বোনের নাম ছিল ডরোথি। অ্যান্ড পোয়েট, তার বন্ধু ছিল, অ্যান্ড পোয়েট, তার কবি বন্ধু, তার নাম হচ্ছে স্যামুয়েল টেলর কোলরিজ, সংক্ষেপে কোলরিজ বলেছে এখানে, মূলত কোলরিজ এখন নাম, কবি, বিখ্যাত কবি, ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবি। অ্যাট অলফক্সটন, এটা বড় হাতের অক্ষরই দেওয়া আছে, এটি স্থানের নাম। দেখো তো সবাই মিলিয়ে নাও কার কটা হলো, তোমাদের হলো কিনা।
তোমরা সবাই মিলিয়ে নিতে পারো। তোমরা সবাই একটু মিলিয়ে নাও, কার কোথাও প্রশ্ন আছে কিনা সেটা আমাকে বলতে পারো। আফটার কামিং ব্যাক ফ্রম ফ্রান্স, হি হবে না, হির আগে একটা কমা হবে, হির আগে একটা কমা হবে। আফটার কামিং ব্যাক আছে নাকি? ও ব্যাক আছে, ব্যাকটা রয়ে গেছে। হাই হাই, কামিং ব্যাক, আচ্ছা আমার এখানে একটু তাহলে ব্যাকটা রয়ে গেছে, আমি খেয়াল করিনি, ব্যাক। আচ্ছা আচ্ছা, 5টার ওদিকে ঠিক নাই, কখনো 5টা কখনো 10টা, এর মন ঠিক নাই। ঠিক আছে ঠিক আছে, 3 ভুলে 1 নম্বর কাটা, 3 ভুলে 1 নম্বর কাটা। একটা ভুল গেলে কি 4 দিবে? না, 3 ভুলে 1 নম্বর কাটা, 2 ভুলে কোনো নম্বর কাটা যায় না, 3 ভুলে 1 নম্বর কাটা। আবার একটা অ্যাড চলে আসছে, এর জন্য একটু লজ্জা লাগে, কিন্তু দিতে তো হচ্ছে। আচ্ছা যাই হোক, এরপরে আসো 9 দাগে কি আছে, পার্টস অফ স্পিচ, চেঞ্জিং ওয়ার্ড যেটাকে বলা হয়ে থাকে, পার্টস অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে 100টি শব্দ দিয়েছি, কিচ্ছু না পারলে 100টি শব্দটা পড়ে 100টি শব্দ মুখস্থ করে যাবা। 100টা শব্দ দিয়েছি আমি আমার বুস্টার সাজেশনে, এখানে আমার 100টি সাজেশন দেওয়া আছে, জাস্ট 100টি সাজেশন তোমরা পড়ে যাবা এখান থেকে, জাস্ট এনাফ। তোমরা যারা এখনো পর্যন্ত চেঞ্জিং ওয়ার্ড নিয়ে ঝামেলা আছো, চেঞ্জিং ওয়ার্ড গ্রামাটিক্যাল আইটেম নয়, এটা একটা মুখস্থ আইটেম, মুখস্থ করতে হবে, শব্দ মুখস্থ করতে হবে, ঠিক আছে? অর্থ বুঝে বুঝে মুখস্থ করতে হবে। 100টি শব্দ দিয়েছি, 100টি শব্দ কিচ্ছু যদি না পড়ে থাকো, জাস্ট 100টি শব্দ মুখস্থ করে যাও। আচ্ছা ফাইন, এখানে কি বলেছে, পরীক্ষায় লেখার সিস্টেমটাকে, আগে প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে আগে প্রশ্নে কি চেয়েছে তাই আগে বোঝো, সেটা আগে ধরো। সেটা কি আছে দেখো, চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড, যেমনটি করে ডিরেক্ট করা হয়েছে সেভাবে বাক্য শব্দগুলোকে পরিবর্তন করো। অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। কি দিয়ে বাক্য রচনা করতে বলেছে বলো তো? চেঞ্জড ওয়ার্ড মানে পরিবর্তিত শব্দটি দিয়ে বাক্য রচনা করো, পরিবর্তিত শব্দগুলো দিয়ে, পরিবর্তিত শব্দগুলো দিয়ে। তা আসো, এখানে কি কি আছে? ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, এর চেয়ে আছে অ্যাডজেক্টিভ। তো তুমি একটা বক্স করবা, প্রথমটা লিখবা গিভেন ওয়ার্ড, তারপর লিখবা চেঞ্জড ওয়ার্ডস, তারপর সেন্টেন্স মেকিং। ফ্রেন্ড, ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ আছে ফ্রেন্ডলি। তো মিস্টার এক্স ইজ এ ফ্রেন্ডলি পারসন, পারলে একটু আন্ডারলাইন করে দিবা। মিস্টার এক্স ইজ এ ফ্রেন্ডলি পারসন, মিস্টার এক্স সাহেব একজন বন্ধুত্বপূর্ণ ব্যক্তি। এন্টার মানে হচ্ছে প্রবেশ করা, এর নাউনটা হচ্ছে এন্ট্রেন্স মানে হচ্ছে প্রবেশ। দ্য উইকড বয়, দুর্বল মানে দুষ্ট ছেলেটি, ওয়াজ স্টপড অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য হাউস, দুষ্ট ছেলেটিকে ঘরের দরজায় তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল বা তাকে থামিয়ে দেওয়া হয়েছিল। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, এটা অ্যাডজেক্টিভ, এর ভার্ব হচ্ছে ভিন্ন করা, ডিফারেন্সিয়েট। ডিফারেন্সিয়েট বিটুইন দ্য রাইট অ্যান্ড দ্য রং, সঠিক এবং ভুলের মধ্যে আলাদা করো। বুকের অ্যাডজেক্টিভ বুকিশ, পুঁথিগত। অনলি বুকিশ নলেজ ক্যান নট মেক আ ম্যান ট্রুলি এডুকেটেড, শুধু পুঁথিগত জ্ঞান একজন মানুষকে সত্যিকার অর্থে শিক্ষিত করে তুলতে পারে না। হ্যাপি মানে হচ্ছে সুখী, এর নাউন হচ্ছে হ্যাপিনেস। মে ইউ লিভ ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, তুমি শান্তি এবং সুখের মধ্যে বাস করো। ফর্ম, ফর্মের চেয়েছে ভার্ব, দেখো ফর্ম হচ্ছে একটা, ফর্মেশন হচ্ছে একটা নাউন, এর চেয়েছে ভার্ব, ভার্ব হচ্ছে ফর্ম, গঠন করা। উই শুড ফর্ম গুড হ্যাবিটস, আমাদের ভালো অভ্যাস তৈরি করা উচিত। র্যাপ মানে মোড়ানো, তো আই নিড এ র্যাপিং পেপার, এর অ্যাডজেক্টিভ হচ্ছে র্যাপিং, আমার একটা র্যাপিং পেপার দরকার, আমার একটা মোড়ানো দরকার। ঠিক আছে, হ্যাপিনেস ইজ এ গুড পার্ট ইন আওয়ার লাইফ, হবে হবে না কেন? অবশ্যই হবে। তো এই হচ্ছে আমাদের কথা। 100টি যে শব্দ দিয়েছি তোমাদের এই বুস্টার সাজেশনে, 100টি পড়ো, 100টি পড়লে তুমি 100% কমন পাবা, মানে আশা করি। তোমার জাস্ট 100টি বাছাইকৃত শব্দ দেওয়া আছে, 100টি শব্দ তোমরা পড়লে মোটামুটি তোমাদের প্রস্তুতিটা, যারা কিছুই পড়ো নাই অন্তত 5টা শব্দ হয়তো তোমরা পারবে। তো তোমরা এখন যারা কিছুই চেঞ্জিং ওয়ার্ডের উপর প্রস্তুতি নাওনি, তোমরা 100টি শব্দ যেটা দিয়েছি বুস্টার সাজেশন সেগুলো পড়ে যাবা। পারলে বিগত বছরের প্রশ্নটা দেখে যেও যদি পারো, বিগত বছরের প্রশ্ন আলাদা কিছু না, ওই বুস্টার সাজেশনে যা দেওয়া আছে ওইটাই, ঠিক আছে? ওইটাই একটু জাস্ট একটু কয়েকটা তথ্য হয়তো বেশি আছে, বাট প্লাস মাইনাস হালকা থাকবে, বাট ম্যাক্সিমাম এই সেম। এরপর আসো সিনোনিম অ্যান্টোনিম। দেখো এই 10 নম্বর প্রশ্নটি, অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম,
এই প্রশ্নটি হরেক রকমের হয়। হরেক রকমের মানে হরেক রকমের। কখনো কখনো সব কয়টা অ্যান্টোনিম দেয়, কখনো কখনো সব কয়টা সিনোনিম দেয়, কখনো কখনো সিনোনিম অ্যান্টোনিম মিক্স করে দেয়। এটা তোমার, আজকে আমি কিরকম দিয়েছি, আজকে আমি শুধু সিনোনিম দিয়েছি, কালকে আমি শুধু অ্যান্টোনিম দেব, তার পরের দিনের পরীক্ষায় দুটো মিক্স করে দেব। ঠিক আছে, আজকে শুধু সিনোনিম দিয়েছি। এবার ডিগ্রি পরীক্ষা যেটা আছে সব কটা সিনোনিম আসছে, অ্যান্টোনিম কিন্তু আসে নাই। ঠিক আছে, আবার কোনো কোনো সময় অ্যান্টোনিম শুধু দেয়, আবার মিশাই দেয়। এবার ডিগ্রি পরীক্ষায় কিন্তু সবকটা সিনোনিম আসছে। তো তোমাদের ক্ষেত্রে যদি সবকটা সিনোনিম দিয়ে দেয়, এটা তো জানতে হবে, তাই না, যে সবকটা সিনোনিম আসতেও পারে, এটা জানতে হবে যে আসতেই পারে। আচ্ছা দেখো, আমি 50টা সিনোনিম দিয়েছি আমাদের বুস্টার সাজেশনে। 50টা সিনোনিম তুমি পড়বা, 50টা সিনোনিম পড়বা, শুধু 50টা সিনোনিম দিয়েছি। আচ্ছা, পরীক্ষায় কিভাবে প্রশ্ন করেছে? প্রশ্নটা করেছে রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলোর সিনোনিম লেখো, এতে হাফ নম্বর। অ্যান্ড মেক সেন্টেন্সেস, বাক্য রচনা করো উইথ দ্য সিনোনিম, সিনোনিম দিয়ে বাক্য রচনা করতে বলেছে, মানে উত্তর দিয়ে বাক্য রচনা করতে বলেছে। প্যাসেজে শুধু প্রদত্ত শব্দটি দিয়ে বাক্য রচনা করতে হয়, আর তোমার হচ্ছে প্যাসেজের বাইরে, অর্থাৎ হচ্ছে তোমার গ্রামার অংশে বাক্য রচনাটা নর্মালি উত্তর যে অংশটা রয়েছে সেটাই করতে হয়। আচ্ছা গেল, এভাবে তোমরা লিখবে, একটা বক্স করবে। তো সেক্ষেত্রে বক্সটা এভাবে হতে পারে, যেমন স্টেরাইল মানে হচ্ছে বন্ধা, যার কোনো সন্তানাদি হয় না। এর সিনোনিমটা হচ্ছে ব্যারেন, মানে হচ্ছে পতিত, যার কোনো সন্তানাদি হয় না বা যেটা থেকে কোনো ফসল হয় না, এটাকে আমরা স্টেরাইল বা ব্যারেন বলতে পারি, বা ফ্রুটলেসও বলতে পারি। ফ্রুটলেস মানে যেখানে কোনো ফ্রুট হয় না, নিষ্ফল যেটা। ঠিক আছে, ফ্রুটলেসও হতে পারে। তোমরা কি লিখেছো জানি না, তোমরা যে যেটা লিখেছো হবে। তো এরপর দেখো যে দিস ইজ দি ল্যান্ড ইজ ব্যারেন, জমিটি পতিত, মানে জমিটিতে কোনো ফসল হয় না। এক্সেপ্ট ব্যতীত, উইদাউটও লিখতে পারো, আমি এক্সক্লুডিং লিখেছি, মানে হচ্ছে ব্যতীত, বা বার লেখা যায়, বার, BAR, বার মানেও কিন্তু ব্যতীত, উইদাউট লেখা যায়। হি মেড আ লিস্ট, সে একটা লিস্ট তৈরি করেছে, এক্সক্লুডিং মাই নেম, আমার নামকে বাদ দিয়ে। অ্যারোগ্যান্ট মানে হচ্ছে বদমেজাজি, হটি মানে বদমেজাজি, বা গ্রাম্পিও বলা যায়, গ্রাম্পি, GRUMPY, গ্রাম্পিও বলা যায়, গ্রাম্পি। আচ্ছা যাই হোক, মিস্টার এক্স ইজ এ হটি পারসন, মিস্টার এক্স সাহেব একজন হটি পারসন। স্টাইল ফার্টাইল হবে কিনা, রিয়াদ বলেছে, রিয়াদ ওটা হচ্ছে অ্যান্টোনিম, এটা হচ্ছে সিনোনিম। স্টাইলের অ্যান্টোনিম ফার্টাইল হবে, অ্যান্টোনিমটা হচ্ছে ফার্টাইল মানে উর্বর। ঠিক আছে, ওটা হবে, কিন্তু এটা তো আমাকে অ্যান্টোনিম চাই নাই, এখানে চেয়েছে সিনোনিম। তো সিনোনিমটা হবে তোমার কি বলো, ব্যারেন। সিনোনিম চেয়েছে, অ্যান্টোনিম চায় নাই। আচ্ছা তারপর আসো, ক্যান্ডিডেট এর সিনোনিম অ্যাপ্লিক্যান্ট, হি ইজ অ্যান SSC অ্যাপ্লিক্যান্ট, তিনি একজন SSC পরীক্ষার্থী। জেনিথ মানে চূড়া, চূড়ার ইংরেজি বলতে পারো পিক অথবা ক্রেস্ট, বা অ্যাপেক্সও হয়, অ্যাপেক্স মানে চূড়া, সেটাও হয়। তো বা কালমিনেশনও হয়, টপও হয়, টপ লিখেছো কিনা কেউ, টপ। আচ্ছা, হি রিচড দ্য টপ অফ সাকসেস, অথবা কালমিনেশন অফ সাকসেস, পিক অফ সাকসেস, ক্রেস্ট অফ সাকসেস, অ্যাপেক্স অফ সাকসেস, সে সফলতার চূড়ায় আরোহণ করেছিল। আচ্ছা, রুড হবে কিনা, হ্যাঁ অ্যারোগ্যান্টে রুড হবে। এরপর আসো, নালিফাই মানে হচ্ছে বাতিল করা, সিনোনিম বলা যায় ইনভ্যালিডেট, অর্থাৎ বাতিল করা। আচ্ছা, আওয়ার প্রিন্সিপাল ইনভ্যালিডেটেড দ্য প্রজেক্ট, আমাদের প্রিন্সিপাল সাহেব আমাদের প্রজেক্টটাকে ইনভ্যালিডেট করেছিলেন, মানে বাতিল করেছিলেন। ভন্টিং মানে হচ্ছে গর্বিত, বোস্টফুল অহংকারী। উই শুড বি বোস্টফুল অফ আওয়ার ওয়েলথ, আমাদের সম্পদ নিয়ে বোস্টফুল হওয়া উচিত নয়, মানে নট লেখা উচিত ছিল, সম্পদ নিয়ে গর্ব করা উচিত নয়, সরি। ইলিউশন মানে স্বপ্ন, ড্রিম মানে স্বপ্ন। হোল্ড ফাস্ট টু ইউর ড্রিম, তোমার স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস গো লাইফ বিকামস এ ব্রোকেন উইংড বার্ড, স্বপ্ন যদি চলে যায় জীবন হয়ে যায় ডানা ভাঙা পাখি। ল্যাংস্টন হিউজের কবিতা, সেখান থেকে লাইন তোমাদের লিখলাম একটা, তোমরা কে কি লিখেছো বা বুঝেছো কিনা সবাই একটু মিলিয়ে নাও তোমরা, কেমন। এক্সেপ্ট রিসিভ হবে কিনা, না রিসিভ হবে না।
আচ্ছা ঠিক আছে, এরপর আসো। এরপর অনেক লিজেন্ড পালিয়ে যাবে, তো পালিয়ে যাওয়ার আগে বলি, যারা যারা বুস্টার সাজেশনসটা নিতে চাও, শর্ট সাজেশনসটা, তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে নিতে পারো। এটা হচ্ছে তোমার অ্যাডভার্টাইজ, মানে বিজ্ঞাপন। পালিয়ে যাবে কেন? ওই যে তোমার হচ্ছে ট্রান্সলেশন দেখলে সবাই পালিয়ে যায়, এটা হচ্ছে বাস্তব। তো ট্রান্সলেশন দেখলে যারা পালিয়ে যাও তাদেরকে বলবো প্লিজ, আমি লাস্টের দিকে রাইটিং পার্ট নিয়ে একটু কথা বলবো, আগামীকাল কি কি পড়া থাকবে সেটাও বলে দেবো, কাজেই পালাইও না তোমরা, থাকো। ঠিক আছে, থাকো, একটু কষ্ট করে থাকো, পালাইও না, কারণ ট্রান্সলেশন আসলে সবাই পালাই যায়। দেখবা এখন দেখবা যে আস্তে আস্তে পালাইতেছে, ট্রান্সলেশনকে এরা ভয় পায়। আচ্ছা ফাইন, কি বলছে? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে সমগ্র বিশ্বের পরিবেশের উপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে, আচ্ছা, সমগ্র বিশ্বের পরিবেশের উপর মারাত্মক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাবজেক্ট হচ্ছে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া, এটা হচ্ছে সাবজেক্ট, দেখা দিচ্ছে। তো দেখো, আগে আমরা বলবো যে বৈশ্বিক উষ্ণতার কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে, তো ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন ডিউ টু দ্য ইনক্রিজ ইন গ্লোবাল ওয়ার্মিং, এটা হচ্ছে সাবজেক্ট। বৈশ্বিক, মানে বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির কারণে সৃষ্ট জলবায়ু, এটা হচ্ছে সাবজেক্ট গেল। আচ্ছা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন, এটা এটা এরপর কি করছে? এটা মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তাহলে এফেক্ট করছে, তাহলে ইজ এফেক্টিং, ক্ষতিগ্রস্ত করছে। কাকে ক্ষতিগ্রস্ত করছে? তোমার হচ্ছে বিশ্বের সামগ্রিক পরিবেশকে। তাহলে দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অফ দ্য সারা বিশ্ব, মানে ওয়ার্ল্ড অ্যাডভার্সলি বা দ্য হোল ওয়ার্ল্ড, যেটা যে লেখো। ঠিক আছে, ট্রান্সলেশন কি সহজ রুল আছে? না, কোনো সহজ রুল নাই। ট্রান্সলেশন কঠিন তো কঠিন, এটাই বাস্তব। ঠিক আছে, এই পরিবর্তনে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ভালো কথা। ওয়িং টু দিস চেঞ্জ, এই পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দ্য সি লেভেলস, এটা উষ্ণতা না, উচ্চতা, উচ্চতা, তাহলে দ্য সি লেভেলস বৃদ্ধি পাচ্ছে, আর রাইজিং বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এবং মানে অ্যান্ড আবহাওয়ার মৌসুমী ধারাবাহিকতা, তাহলে দ্য সিজনাল প্যাটার্ন অফ ওয়েদার, আবহাওয়ার মৌসুমী ধারাবাহিকতা ইজ বিং ডিস্টার্বড, মানে হচ্ছে কি, ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। তো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ, বাংলাদেশ তার মধ্যে অন্যতম, হুইচ উইল বি হার্মড বা এফেক্টেড অ্যাজ এ রেজাল্ট অফ ইট, যারা এর ফলে ফলে কি হবে, আক্রান্ত হবে। দেখো তো তোমাদের হয়েছে কিনা, কিছুটা হয়েছে কিনা, তারা মিলিয়ে নাও। যাদের কিছুটা হয়েছে তারা মিলিয়ে নাও। হ্যাঁ, পালাই গেছে অনেকেই। আচ্ছা, আমিও ট্রান্সলেশন থেকে পালাই, আবার অ্যাড চলে আসছে। আচ্ছা, যাই হোক, এবার আসলে রাইটিং পার্টের কথা বলি। রাইটিং পার্ট কে কি লিখেছো? তোমরা একটা প্রশ্নের উত্তর বোঝোই নাই, এটা হচ্ছে খুবই দুঃখের কথা। রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিকস, নিম্নলিখিত টপিকের উপর একটি প্যারাগ্রাফ লেখো। তোমরা কোনটা লিখেছো? কে কোনটা লিখেছো বলো তো? আমি দিয়েছি ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, দ্য জুলাই রিভলিউশন। কে কোনটা লিখেছো? কে কোনটা লিখেছো? কে কোনটা লিখেছো খাতায় বলো, কমেন্টে বলো। কমেন্ট বক্স একটু ভারী করি, আসো বলো, কে কোনটা লিখেছো কমেন্ট বক্সে বলে দাও। আচ্ছা, কে কোনটা লিখেছো বলো, এটা কে কোনটা লিখেছো? আচ্ছা, গুড। প্রাইস হাইক কি বেশি লিখতেছে মনে হয়, প্রাইস হাইক কি বেশি পড়ছো তোমরা? প্রাইস হাইক কি বেশি লিখছো তোমরা? ফাইন। অনেকে লিখছো ফুড অ্যাডাল্টারেশন, আচ্ছা ফাইন। ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, জুলাই রিভলিউশন। জুলাই রিভলিউশন কেউ লেখো নাই কেন? কি দোষ করেছে জুলাই রিভলিউশন বলো, এটা লেখো নাই কেন? এটা আনকমন ছিল, জুলাই রিভলিউশন তো লেখার দরকার ছিল। ঠিক আছে, কত ওয়ার্ডে লিখলে ভালো হবে? 1.5 পাতা, 2 পাতা লিখবা।
আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা অনেকেই লিখেছো, তো দেখো কে কোনটা লিখেছো। আচ্ছা, তো দেখো, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্টস অফ এবিসি কলেজ। ধরো তুমি এবিসি কলেজের ছাত্র, তোমরা এটিকে অ্যাপ্লিকেশনটা অনেকে বোঝো নাই। মিরপুর ঢাকা, ভালো কথা, তুমি এবিসি কলেজের ছাত্র, মিরপুর ঢাকা। ইউ হ্যাভ মেড আপ ইউর মাইন্ডস, তোমরা তোমাদের মনে স্থির করেছো, টু অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন প্রোগ্রাম ইন ইউর কলেজ ক্যাম্পাস। কলেজ ক্যাম্পাসে একটি ব্লাড ডোনেশন প্রোগ্রাম করতে চাচ্ছ, ভালো কথা। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল সিকিং পারমিশন। তোমাকে আরো বলে দিতে হবে যে সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন প্রোগ্রাম, এটা বলে দিতে হবে। বলো, এটা প্রশ্নে বলে না দিলে তোমাকে বুঝতে হবে, কারণ আগের বাকি তো বলছে যে অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন প্রোগ্রাম, একটি ব্লাড ডোনেশন প্রোগ্রামের আয়োজন করো। সিকিং পারমিশন, শুধু সিকিং পারমিশন হবে না, এখানে সাবজেক্ট অ্যাপ্লিকেশনে কি লিখবা? সাবজেক্ট তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর তোমার হচ্ছে কি বলো, অ্যাপ্লিকেশন সিকিং পারমিশন। অ্যাপ্লিকেশন সিকিং পারমিশন কিসের জন্য বলো? কিসের পারমিশন? টু অ্যারেঞ্জ আ ব্লাড ডোনেশন প্রোগ্রাম, এভাবে লিখবা, ঠিক আছে? টু অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন প্রোগ্রাম। স্যার ক্লাসটি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে, 30 দিন রেকর্ড থাকে। আচ্ছা স্যার, লেটারের তারিখ কি 22 তারিখ দিব নাকি 22-10-24 দিব? 25 দেবা? 25 তুমি যে তারিখে পরীক্ষা দেবা সেই তারিখ লিখবা, 24 লিখবা না, 25 লিখবা। যে তারিখে পরীক্ষা দিচ্ছ সেই তারিখটা লিখবা। তারিখ লেখার ক্ষেত্রে তোমরা যে তারিখটা লিখছো। আচ্ছা, তোমার লেটার যারা লিখছো লিখতে পারো যে লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টু অ্যাভয়েড ইভিল কোম্পানি। আচ্ছা ফাইন। আর এসে কোনটা লিখেছো? ডিউটিস অফ স্টুডেন্টস, পেট্রিয়টিজম, চাইল্ডহুড মেমোরিজ, তিনটাই আশা করি তোমরা পড়েছো। কে কোনটা লিখেছো সেটা তোমাদের জানার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আগামীকালকে যে পরীক্ষাটা নেব তার মধ্যে যা পড়া দেওয়া থাকবে সেটা একটু আমি বলে দিচ্ছি, সবাই একটু সেটা ফোকাস করো। আমি তোমাদেরকে, বা সেটা একটু অ্যাটেন্টিভ হও সবাই। আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের তোমাদের আমি আজকে পড়া দিয়ে দেবো। আচ্ছা, আমাদের প্যাসেজ এটা আনকমন দিব, প্যাসেজ কোনো কমন প্রশ্ন দেই না, আমি দিব না। প্যাসেজ পড়ে লাভ নাই, প্যাসেজের সিস্টেম টেকনিক গুলো পড়বে এবং বানাই লিখবে। যারা আজকের পরীক্ষাটা দিয়েছো, কে কত পেয়েছো একটু কমেন্ট বক্সে বলে দাও। তুমি 40 আপ পেয়েছো কিনা, বা কে কত পেয়েছো সেটা আমাকে যদি কমেন্টে বলো তাহলে ভালো লাগবে। তো দেখি একটু কমেন্টে বলো, আমি দেখি তোমাদেরটা। আচ্ছা ঠিক আছে, তো আমি আগামীকালের যে পড়া দিব তোমাদের সেটা সবাই একটু খেয়াল করো। আগামীকাল মধ্যে আচ্ছা, আগামীকালকে একটা কমন প্রশ্ন করবো, একটা আনকমন প্রশ্ন করবো, একটু কমন। আমি তোমাদেরকে আগামীকালকে একটা কাজ করি, আগামীকালকে শুধু বুস্টার সাজেশনস পড়া দেই। তোমরা আগামীকালকে সবগুলো আইটেমের বুস্টার সাজেশনস গুলো কমপ্লিট করবা। সেন্টেন্স কারেকশন 93টি বাক্য করবা, ফ্রেমিং ডবলেসকেশন 75টি বাক্য, রাইট ফর্ম অফ ভার্বস 141টি প্রশ্ন, আর্টিকেলের মধ্যে 12টি প্রশ্ন, রিঅ্যারেঞ্জে 90টি প্রশ্ন, পাংচুয়েশনে তোমার 7টি প্রশ্ন যেটা আজকে দিয়েছি, তোমরা পেয়েছো ক্লাসটা। সিনোনিম অ্যান্টোনিম 200টি বুস্টার সাজেশন, চেঞ্জিং ওয়ার্ডের জন্য 100টি বুস্টার সাজেশন, আর ট্রান্সলেশনের জন্য 12টি কোথায় বুস্টার সাজেশন। এগুলো তোমরা পড়বে। এর ভিতর থেকে আগামীকালের প্রশ্নটা আমি করবো, গ্রামারটা আমি এই বুস্টার সাজেশনের ভিতর থেকে করবো। এতে হবে কি, তোমার এটা রিভিশন হয়ে যাবে। তোমরা আগামীকালের মধ্যে এইগুলো সব রিভিশন করে রাখবে। আমি প্রশ্নটা গ্রামার সাইড কালকে বুস্টার অংশ থেকে করার চেষ্টা করব, তাহলে বুস্টারটা তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমার তারপরের দিন সব বিগত বছরের থেকে প্রশ্ন করব, তাহলে তোমার বিগত বছরের প্রশ্ন পড়া হয়ে গেল, বুস্টারও পড়া হয়ে গেল। এরপর একটা আনকমন প্রশ্ন বা কমন আনকমন মিলেই একটা চূড়ান্ত পরীক্ষা নেব। কেমন? আগামীকালের পরীক্ষাটা হবে বুস্টার সাজেশনের উপর ভিত্তি করে। আচ্ছা, রাইটিং পার্ট তোমাদেরকে গতদিন যেটা পড়া দিয়েছিলাম তার থেকে আমি একটু বাড়াই দেবো। প্যারাগ্রাফ আমরা পড়েছি প্রাইস হাইক পর্যন্ত, জুলাই মুভমেন্ট পর্যন্ত। এবার তুমি জেনজিটা পড়বা। জেনজিটা তোমাদের কাছে নাই, আমি দেই নাই, তবে আজকে দিব, একটু পরেই দিব। ক্লাসটা শেষ হলে আমি তোমাদের এই গ্রুপে এবং এই পেজে দিয়ে দেবো, তোমরা পেজ থেকে নিয়ে নিতে পারবে। আর ট্রি প্লান্টেশন পড়বে, আর হচ্ছে বিজ্ঞান বিষয়ক একটা তোমার পড়ে রাখবে। তোমার এই বিজ্ঞান বিষয়ক একটা টেকনিক পড়ে রাখবে, যে একটা আসলে তোমার সবকিছু লেখা যায় বিজ্ঞান বিষয়ক। কেমন? সেটা ইন্টারনেট হতে পারে, মোবাইল ফোন হতে পারে। আমার বইতে শর্ট টেকনিকটা রয়েছে, সেটা 3টা প্যারাগ্রাফ পড়বে। জেনজি, তারপর হচ্ছে বিজ্ঞান বিষয়ক, আর হচ্ছে ট্রি প্লান্টেশন বিষয়ক। ঠিক আছে, এই হচ্ছে। থ্যাংক ইউ, তোমরা অনেকেই ভালো নম্বর পেয়েছো, সবাইকে ধন্যবাদ। 30 পেয়েছে অনেকেই, 30 গ্রামারে 30+ পেয়েছে, অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। অ্যাপ্লিকেশন সিকিং পারমিশন ফর এ ব্লাড ডোনেশন প্রোগ্রাম, এটা হবে, হ্যাঁ হবে।
পাস মার্কস সারে গেছে। থ্যাংক ইউ সবাইকে, অভিনন্দন সবাইকে। আমরা এই পরীক্ষাটার মাধ্যমে তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে বলো তো, দুই একজন বলো, একটু মনোবল নেই, মানে হচ্ছে আমি তো আজকে তোমাদের জন্য যে বেশি বেশি ক্লাসগুলো নিচ্ছি, বলা যায় ওয়ান কাইন্ড অফ পাগলামি, তারপরে তোমাদের জন্য এই পাগলামিটা করতে চাই, বেশি বেশি ক্লাস দিচ্ছি, বেশি বেশি তোমাদের জন্য একটু দৌড়দৌড়ি করছি। আজকের দিনটা একটু অলস গেল, মানে অলস ঠিক না, জাস্ট একটু রেস্টে কাটালাম, তারপরে তোমাদের পরীক্ষাটা নিলাম, এই যে তোমার প্রশ্নের উত্তরটা মেক করে তোমাদেরকে আমি বুঝাই দিলাম, এতে করে তোমাদের আশা করি অনেকটাই তোমরা উপকৃত হচ্ছ। আগামীকালকে পরীক্ষা নেব, তারপরের দিনও পরীক্ষা নেব, তারপরের দিনও পরীক্ষা নেব। হয়তো তোমার এই পরীক্ষাগুলোর মাধ্যমে তোমার দিনের হয়তো কিছুটা সময় যখন তুমি লিখবে, তখন তোমার দেখা যায় অনেকগুলো জড়তা কেটে যাবে। আর পরীক্ষাটা আমি কখন নিচ্ছি? সকাল 9:30 বা 9টার দিকে। তো এই 9টার দিকে যখন পরীক্ষাটা নেই, তোমার 9টা থেকে 12টার সময় নর্মালি বই পড়তে অনেকের ইচ্ছে করে না। তো তখন যখন তুমি লেখায় বসবা, তখন তোমার সময়টা কিন্তু সুন্দরভাবে ব্যবহার হয়ে যাবে। কেমন? এর জন্য তোমাদের ওই সময়টাই পরীক্ষাটা নিচ্ছি, যে ওই সময়টা তোমরা পড়ালেখা একটু কম করো। তোমরা নর্মালি সকালে একটু বেশি বই পড়ো, রাতে একটু বেশি বই পড়ো, আর ওই দিনের ওই সময়টাতে একটু একটু অলসতা ভর করে। তো ওই সময় যদি পরীক্ষার তালে তালে থাকো, সময়টা কিন্তু ভালোভাবে ইউটিলাইজড হবে। তুমি 9টা বা 9:30টার সময় পরীক্ষা দিতে বসলে, 12:30টা পর্যন্ত বা 1টা পর্যন্ত পরীক্ষা দিলে, এরপর একটু গোসল করে দুপুরে নামাজ পড়ে, যারা মুসলমান আছো নামাজ পড়ে খেয়ে আবার একটু ঘুম দিলা, যদি এক ঘন্টার মতো একটা ন্যাপ নিতে পারো বা হালকা ঘুম নিতে পারো, বিকেলবেলা এবার উঠে একটু ফ্রেশ হয়ে জাস্ট বই পড়লে বা একটু ঘুরলে, তারপর রাতে একটু ফ্রি ক্লাস করলে বা লাইভ ক্লাস করলে, এরপর আবার রাতে বই পড়লে, তোমার যতক্ষণ পর্যন্ত তুমি পারো। এইভাবে হলে বোধহয় খারাপ হয় না। তো এইভাবে তোমাদেরকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি। আশা করি তোমরা পড়ালেখার একটা আবেশের মধ্যে আছো এবং তোমরা উপকৃত হচ্ছ, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এরপর অ্যাপ্লিকেশন পড়বা কোন দুইটা আমি বলে দিচ্ছি, এগুলোর মধ্যে কালকে পড়াটা কমপ্লিট করে রাখবে। আমি তোমাদের যে পড়াটা দিচ্ছি, এই পড়াটা যদি সিরিয়াস ভাবে তুমি নাও, যে আজকে আমার স্যারে আমাকে এই পড়াটা দিছে, তাহলে কিন্তু পড়াটা হয়ে গেল। আর নিজে একা একা পড়তে গেলে বলদ বলদ লাগে অনেকের, সবার না, কারো কারো বলদ বলদ লাগে, মানে কি একটু বোকা বোকা লাগে, যে পড়বো না কি পড়বো না, দূর পরে পড়বো না, এইটা ইত্যাদি। বাট আমি যখন পড়াটা দেই, অনেকে যখন আমাকে ফলো করে পড়ো, তখন পড়াটা হয়ে যাচ্ছে। তাই একটু সিরিয়াস ভাবে সবাই নাও। এখন মনে করো 550 মতন স্টুডেন্ট আছো, এই 550 স্টুডেন্ট অপেক্ষা করতেছো স্যার আমাদের কি পড়া দিবে, সেটা আমি লিখে নেবো, আমি পড়বো। বাকিগুলো হারাই গেছে কেন? কেউ কেউ হারাই গেছে তার অন্যান্য প্রয়োজনীয়তার জন্য, আবার কেউ কেউ আসছিল দেখি ক্লাসটা কেমন হয় সেটা দেখার জন্য। বাট তোমরা যারা এখনো পর্যন্ত আছো, তোমরা তোমরা হচ্ছে বেশি লয়াল, এবং তোমরা পড়াটা নেওয়ার জন্য এখন আছো। অনেকে জানে যে ক্লাস শেষ, চলে যায়, কিন্তু তোমরা এখন আছো মানে কি, তোমরা পড়াটা লিখে নিতে চাচ্ছ, তার মানে তোমরা মোটামুটি আমার এইটা ফলো করতেছো। ঠিক আছে, তোমরা বেশি লাভবান হচ্ছে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো তোমরা পড়াটা নাও, এগুলো বাসায় সবাই কমপ্লিট করে ফেলবে। অ্যাপ্লিকেশন গতদিন 2টা দিয়েছিলাম, আজকে 2টা দেই, 2টা পড়ে রিভাইজ করে ফেলো। কাল দিয়েছিলাম 2-5, আজকে হচ্ছে 6 নম্বর সেটিং বিষয়ক, আর হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস, এই দুটো। ঠিক আছে, এই দুটো। ঠিক আছে, এরপর আসো লেটার দিয়েছিলাম তোমাদেরকে কয়টা লেটার দিয়েছিলাম, হচ্ছে গতদিন 2টা, আজকে 2টা দিচ্ছি। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, আর হচ্ছে প্রিপারেশন ফর ফোর্থকামিং এক্সাম, 5-6। এসে রাইটিং দিয়েছিলাম প্রথম 3টা, আজকে দিচ্ছি তোমার হচ্ছে তোমার এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, ফিমেল এডুকেশন, আর হচ্ছে 1 নম্বর, আবার 1 নম্বর রিভাইজ করো, 3টা, 4-5-1। ঠিক আছে, এই দুটা নতুন, আবার এটা রিভাইজ করবা। পোস্টার রাইটিং তোমাদেরকে দিয়েছিলাম প্রথম 2টা, আজকে পড়বা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, আর হচ্ছে তোমার রেকলেস ড্রাইভিং, এই 2টা পড়বা। আমি যে পড়াটা দিচ্ছি, পড়াটা নিয়ে তোমরা বাসায় পড়লে দেখা যায় তোমরা তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। মেইন আইডিয়া কি সেন্টেন্স দিয়ে ইম্পর্টেন্স অফ এডুকেশন হবে কিনা? হবে, হবে। এরপর আসো তোমার হচ্ছে নোটিশ রাইটিং হচ্ছে 2টা দিয়েছিলাম, টেস্ট এক্সাম। আচ্ছা, আজকে পড়বা টু বি রেগুলার, এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব থেকে মূল বিষয়টা হচ্ছে রেগুলার হওয়া। আর 8 নম্বর হচ্ছে উদযাপন বিষয়ক, এটা পড়বা, উদযাপন বিষয়ক গুরুত্বপূর্ণ। এই দুটো তোমাদেরকে আগামীকালের জন্য পড়া থাকবে। এর ভিতর থেকে আমি কোশ্চেনটা করব। আচ্ছা আচ্ছা, গুড। এরপর আসো, তারপর হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট 2টা থাকবে, লুজিং সার্টিফিকেট আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স,
3-4 অ্যাডভার্টাইজমেন্ট সবসময় দেই নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তো ব্যাচের ক্লাস কি হবে? আজকে আর ব্যাচের ক্লাস নিব না, 9:30 বাজে গেছে। আজকে তোমরা বাসায় বই পড়ো। ব্যাচের ক্লাস আজকে নেওয়াই হলো না। সকালে ভাবছিলাম নিব, পরীক্ষা দিছো। আর আজকে তো সেই 8:30টায় শুরু করছে, 2 ঘন্টার ক্লাস নিলাম। 2 ঘন্টার ক্লাস আজকে আর দরকার নাই। আজকে তোমাদেরও ইচ্ছে করবে না, আমারও দরকার নাই। জাস্ট আজকে থাক ব্যাচের ক্লাস। তোমরা বাসায় বই পড়ো, আজ যা পড়া দিলাম সেটা কমপ্লিট করো। কেমন? আগামীকাল দেখি ব্যাচে ক্লাস নেওয়া যায় কিনা। তো ঠিক আছে, আজকের ক্লাস থেকে তাহলে আমি নেই, বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো ভালো থাকো। আর সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত যারা দেখেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবার মানে হ্যাপি রিডিং, সবাই পড়াশোনা করো ঠিক মতো। ঠিক আছে, তো শুভরাত্রি, আল্লাহ হাফেজ।